কারণ ইনসুলিন না থাকলে আপনি মরবেন। এই ওষুধ দিয়ে কোষ নষ্ট হচ্ছে। এটা মারাত্মক ক্রাইম, মারাত্মক ক্রাইম, মারাত্মক ক্রাইম। রোগীটার ইনসুলিন কত না জেনে যদি দেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমি বলি ডায়াবেটিস ভালো হয় যে কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমার জীবনে আর টাইফয়েড হবে না? আমি বিনা ওষুধে ভালো আছি। আমার এটাই দরকার। ১২ বছর ওষুধ খেয়েছে, তার তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ইনসুলিনের তো দোষ না, দোষ তো আমার। আমি তো খাইছি। আমার তো এখন অনেক প্রস্রাব হচ্ছে। আমি তো এত পানি খাইনি, এত প্রস্রাব কেন হচ্ছে? সুগার লেভেল বেড়ে গেলেই ডাক্তার বলে ইনসুলিন মারো, কোনো কথা নেই। আপনি ওষুধ খেয়ে সুগার নিয়ন্ত্রণে রাখছেন, তারা অত্যন্ত ভুল ভাবছেন। এই চর্বিটা আমি গলাতে পারছি না কেন? মানে কোষের যে ওভারলোড হলো, সেলুলার ওভারলোড, কোষে চর্বি জমলো। এখন জমে কেন? তো যখন আমি ফ্যাট বার্ন করতে পারবো, তখন আমি নিজের তেলে চলতে পারবো। মানে নিয়ম মেনে সে ভালো হয়েছে, এখন অনিয়ম করলে সে আবার রোগী হবে। এটা বোঝার জন্য রকেট সায়েন্সেরও দরকার নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আরিফা আক্তার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য জ্ঞান অনুষ্ঠানে। স্বাস্থ্য জ্ঞান নামটি বলে দেয় সুস্থতার পথ শুরু হয় সঠিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। আমরা এই অনুষ্ঠানে মূলত বিভিন্ন লাইফস্টাইল জনিত স্বাস্থ্য সমস্যার বাস্তব কারণ, কার্যকরী প্রতিকার ব্যবস্থা এবং প্রতিরোধ সম্পর্কে আলোচনা করে থাকি। কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্য জ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালালে বদলে যেতে পারে একটি পরিবার, বদলে যেতে পারে একটি সমাজ। সেই আলোকে সঙ্গী করে আমাদের এই পথ চলা। প্রিয় দর্শক, আজকের এই দ্রুতগতির জীবনে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি পরিবার, ক্যারিয়ার, সাফল্যের পিছনে, স্বপ্ন পূরণের পথে। এই অদৃশ্য দৌড়ের মধ্যে নিভৃতে নিঃশব্দে আমাদের শরীরের ভেতরে জন্ম নিচ্ছে নীরব ঘাতক ডায়াবেটিস। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ডায়াবেটিস হঠাৎ করে আসে না, আমাদের প্রতিদিন জীবন যাপনের ভুলগুলোকে পুঁজি করে বেড়ে ওঠে। অথচ একটু সচেতনতা, স্বাস্থ্য জ্ঞান এবং জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে আমরা সহজে এ থেকে মুক্তি পেতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি, অনেকাংশে প্রতিরোধ করতে পারি। আজ স্বাস্থ্যজ্ঞান অনুষ্ঠানে আমরা জানব ডায়াবেটিসের অজানা সত্য, এর ভেতরের বিজ্ঞান এবং কিভাবে আমরা আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবারকে এর ঝুঁকি থেকে নিরাপদে রাখতে পারি। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এমন একজন ব্যক্তিত্বের সাথে, যিনি দীর্ঘদিন নিজের গবেষণা, অভিজ্ঞতা এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে ডায়াবেটিস সহ নানা লাইফস্টাইল ডিজিজকে নতুন করে দেখার এক দৃষ্টিভঙ্গি দিয়েছেন। জিকে লাইফস্টাইলের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষকে সুস্থতার পথে ফিরে এনে দেখিয়েছেন আলোর পথ। যিনি বিশ্বাস করেন শুধুমাত্র সচেতনতা, সঠিক জ্ঞান এবং শৃঙ্খলিত জীবনযাত্রাই পারে একটি অসুস্থ শরীরকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনতে। তিনি হচ্ছেন প্রজ্ঞাবান, আমাদের অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার। আসুন কথা বলি স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, প্রথমেই আমি একটু জানতে চাচ্ছি, ডায়াবেটিস কি কোনো রোগ? আসলে এটা একটা ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা আমাদের সৃষ্টি করা রোগ। রোগ তো বটেই, কারণ হচ্ছে ডিজিজের ভিতরে এটা ডায়াবেটিস আছে। রক্তের চিনির মাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে এটাকে ডায়াবেটিস বলে। তবে অ্যাকচুয়ালি এটা আমাদের তৈরি করা আর কি। সেই হিসেবে এটাকে ওরকম রোগ বলা যাবে না, যেমন ম্যালেরিয়া একটা রোগ, টাইফয়েড একটা রোগ। তা আমরা ম্যালেরিয়া, টাইফয়েডে হয়তো সচেতনতা আছে, কিন্তু সেটার আবার ওষুধ আছে, চিকিৎসাও আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডায়াবেটিসটা আমাদের নিজের তৈরি করা রোগ, এবং এটার যত ওষুধ আছে এগুলো একটাও রোগের যে মূল কারণকে দূর করে না। কিন্তু ধরেন আপনার কোনো ইনফেকশাস ডিজিজ যদি হয়, তো টাইফয়েডের চিকিৎসা করার ওষুধ আছে, এবং সারা জীবন টাইফয়েডের চিকিৎসা কেউ করে না। আর ডায়াবেটিসের দেখা যাচ্ছে সারা জীবন চিকিৎসা চলতেছে। তো ওদিক থেকে চিন্তা করলে এটা একটা বিরাট মরণ ব্যাধি, যদিও খুব নীরব ঘাতক, যেটা আপনি অলরেডি বললেন। আবার আরেক দিকে চিন্তা করলে এটা আসলে কোনো রোগই না, কারণ এটা তো আমরা চাইলে বানাতে পারি, আবার চাইলে এটা থেকে ভালো হয়ে যেতে পারি। হ্যাঁ, তো এটা আসলে একটা মিসনোমার আর কি। স্যার, আপনি এই যে বললেন বানাতে পারি, তো একজন সুস্থ মানুষ কিভাবে বানাতে পারে ডায়াবেটিস? বানানোর জন্য তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর খেতে হবে, বিশেষ করে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড একটু বেশি বেশি করে খাবেন। ধরেন পিজা খেতে হবে, বার্গার, স্যান্ডউইচ ইত্যাদি। তারপর বেলপুরি, ঝালমুড়ি এগুলো ছাড়া যাবে না। তারপর হচ্ছে আপনার সিঙ্গাড়া, সমোসা, অনেকে মনে হয় খুশি হচ্ছে এটা শুনে। তারপর হচ্ছে মানে বিভিন্ন রকম যে কোল্ড ড্রিঙ্কস আছে, তারপর পেস্ট্রি, এগুলো খাবে। আর সবচেয়ে ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাই রেগুলার খেতে হবে, কারণ এটা সবচেয়ে ক্ষতিকর। আর আরেকটা জিনিস আছে যেটা আমরা মসজিদে খেয়ে থাকি, এটা হলো জিলাপি। কারণ জিলাপি হচ্ছে খুবই ভয়ঙ্কর। সয়াবিন তেল প্রচুর খেতে হবে, ধরেন মাসে 10-15 লিটার সয়াবিন তেল, হ্যাঁ, 2-3 জনের জন্য যেন ব্যবহার হয়। আর প্রচুর সাদা ভাত, সাদা রুটি বা পরোটা বা বিরিয়ানি, কোরমা পোলাও, আর দাওয়াত খেতে হবে একটু বেশি বেশি আর কি। হ্যাঁ,
আর হচ্ছে চাষের মাছ খেতে হবে, মানে যেগুলো হচ্ছে ফিড খাওয়ানো, চাষের মুরগি এবং তাদের ডিম, চাষের গরু, চাষের ছাগলের মাংস, এবং সবচেয়ে ভালো হয় যদি কালাভুনা করতে পারেন, সয়াবিন তেল দিয়ে ভালো করে কালাভুনা করলে আরো ভালো। তো এইভাবে আপনার মোটামুটি যদি কেউ চলে, প্রচুর খাবে, কিন্তু খবরদার ব্যায়াম করা যাবে না। হ্যাঁ, সে রাত জাগলে আরো ভালো, রাত জাগবে বেশি বেশি। তারপর হচ্ছে খুব টেনশন করবে, টেনশন করলে খুবই মানে এটা আরো একটা মানে টেনশনে খুব দ্রুততম সময়ে ডায়াবেটিস হতে পারে। তাই জন্য টেনশনটা বেশি করে করতে হবে। আর হচ্ছে রাত জাগার পাশাপাশি মনে করেন যে দুশ্চিন্তা করার পাশাপাশি সে ধরেন যদি মোবাইল টোবাইল একটু বেশি বেশি দেখে, সেটা আরো ভালো। আর খেলাধুলা তো করাই যাবে না, কোনো রকম ব্যায়াম করা যাবে না। আর মেয়েদের জন্য আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে তারা লিফটওয়ালা বাসায় থাকবে, তারপরে তার যেন ৩-৪টা হেল্পিং হ্যান্ড থাকে, তারপর ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, এছাড়া যাবতীয় আরাম-আয়েশের যত কিছু আছে বিলাসিতার, এগুলো থাকতে হবে। সে রিমোট কন্ট্রোল এবং ভয়েস কন্ট্রোলে সংসার চালাবে, যে হয়তো রিমোট কন্ট্রোল দিয়ে টিপবে বা সুইচ টুইচ টিপবে, আর হচ্ছে বলবে এই রহিমার মা যাও ছাদ থেকে কাপড় নিয়ে আসো, এই সকিনার মা, করিমার মা, এদের মাজা দিয়ে সংসার চালাবে, আর নিজের মাজাটাকে ইনট্যাক্ট রাখবে আর কি, যেন আমরা ওটা পরে কাজ করতে পারি এটা নিয়ে। আর এতে আস্তে আস্তে তার ডায়াবেটিস হয়ে যাবে। সোজা কথা হচ্ছে তার প্রচুর খাওয়া দাওয়া, অলস বিলাস জীবনযাপন, অনেকে স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা, রাত জাগা, আর হচ্ছে নিজের প্রতি কোনো যত্ন নেই। এটা তো কঠিন অনেক স্যার, ডায়াবেটিস বানানো তো অনেক কঠিন না, দেখছি। তাও তো মানুষ পারছে আলহামদুলিল্লাহ, সবাই পারছে। পারছে, মানে কঠিন হলো এটা পারছে, কারণ পারছে। হচ্ছে যে কেন আসলে পারছে স্যার সেটাই আমি বলছি। পারছে কারণ হলো কি যে ফলবান বৃক্ষ বা ফুলের গাছ, হ্যাঁ, এগুলো কিন্তু যত্ন লাগে। কিন্তু আগাছা কিন্তু কোনো যত্ন ছাড়াই খুব মানে মোটাসোটা হয়ে জন্ম নেয়। হ্যাঁ, বরং আমাদেরকে আগাছা দূর করতে হয়। তো মনে করবেন যে রোগটা হচ্ছে এমন একটা জিনিস বা অনিয়মটা হচ্ছে এমন একটা জিনিস যে এটা আমরা এমনিই করি, আর রোগ আমাদের এমনিতেই হবে যদি আমরা নিজের যত্ন না নিই। আর নিজের যত্ন নেওয়াটা মানে একটা ডিসিপ্লিন মানা। তো এই ডিসিপ্লিন তো আমরা যে মানাটা কিন্তু সহজ নয়। সত্যি কথা হলো সহজ নয়। তবে আমরা যারা মানে আমাদের কাছে সহজ লাগে, কারণ আমাদের হ্যাবিটটা এভাবে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা যাদেরকে রিডিজাইন করেছি তাদের কাছে এটা সহজ লাগছে। আপনার কাছে কেমন লাগছে? আহ, সহজ লাগছে স্যার, এবং খুব এনজয় করছি। এনজয় করছি, এনজয় করছি, ঠিক একই রকম আমরা এনজয় করছি। কিন্তু ওরা যারা নিয়ম মানে না, ওরা অনিয়মটাকে এনজয় করে, আচ্ছা, কিন্তু পরে সাফার করে। জি জি, কিন্তু মানুষ তো আর কনসিকোয়েন্স ভাবে না, সে যে তার পরিণতি কি হবে, আমাদের যে সুন্দর চোখগুলো, হ্যাঁ, এগুলো যে নষ্ট হয়ে যেতে পারে, এগুলো নিয়ে আমরা ভাবি না, মানে কনসিকোয়েন্স কিন্তু মানুষ ভাবে না। তারপর আমার যে লিভার, মেটাবলিক হিরো, মানে আমাদের এটা তো মেটাবলিক ডিজিজ, ডায়াবেটিস একটা মেটাবলিক ডিজিজ। তো এই লিভারটা সিরোসিস পর্যায়ে চলে যাচ্ছে, অনেকেরই দেখছি ফ্যাটি লিভার গ্রেড 1, 2, 3, 4 সিরোসিস। তো তখন তো লিভার ট্রান্সপ্লান্ট লাগছে। তো এইটা কিন্তু ও বুঝতে পারে না যে আমার যে কনসিকুয়েন্সটা আসছে, এটা ভাবতে পারে না, কারণ মানুষ ধরেন ভবিষ্যৎটা ওভাবে দেখে না, কেন জানি না, দেখে না। তবে তারপর হচ্ছে মনে করেন যে আঙ্গুল কেটে ফেলতে, আমার কাছে একটা রুগী আসছে, ওর পায়ের 10টা আঙ্গুলের 8টা আঙ্গুল কাটা হয়েছে। হ্যাঁ, আর কয়েকদিন আগেই আমি একটা পোস্ট দিয়েছিলাম, ওর অনুমতি নিয়েই দিয়েছিলাম, লাইভে ছবি তুলেই দিয়েছিলাম যে ওর 4টা আঙ্গুল ফেলে দেওয়া হয়েছে, একটা আঙ্গুল আছে ডান পায়ের। তো এটা কিন্তু সে আগে ভাবে না। হ্যাঁ, কেউ ভাবে না যে আমার আঙ্গুল, ও তো মজা করে খাচ্ছে, ওর তো সবাই খাচ্ছে, ও খাচ্ছে, মজা করছে, সবাই মিলে রাত জাগছে, উৎসব করছে, আনন্দ ফুর্তি করছে। ওর যে হার্ট অ্যাটাক হবে, হঠাৎ করে যখন তার সমস্যা হয়, বলে কি আল্লাহ আমার হার্টের সমস্যা হলো, আমি একটা রিং পরাই দিল, মনে হয় ডাক্তারদেরই অপরাধ, মনে হচ্ছে ডাক্তাররা তাকে শত্রুতা করে রিং পরাইছে। অ্যাকচুয়ালি ওর যে কনসিকুয়েন্স এটাই যে পরিণতি, যে একটা লোক যদি এভাবে জীবন যাপন করে তাহলে তার পরিণতি এটাই। তা ওই রক্তনালীতে ব্লক তৈরি হচ্ছে বা অ্যাথেরোস্ক্লেরোসিস, সেখান থেকে তার হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইসিস করে পড়ে থাকতে পারে একেবারে। আমাকে অনেকে বলে স্যার ব্যায়াম করব, সময় পাই না। তা আমি কই ভাই, কপাল ভালো হলে আপনি হয়তো মারা যাবেন, কিন্তু যদি কপাল খারাপ হয় তো শুয়ে শুয়ে সিলিং দেখবেন। হ্যাঁ, প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, সিলিং দেখবেন, ডান পাশ বাম পাশ হওয়ার জন্য আর একটা লোক লাগবে। যদি কেউ এটা না করে দেয় তাহলে হয়তো বেডসোর হয়ে পচে গলে যাবেন, মানে এরকম হচ্ছে, যেটা বাস্তবতা। এছাড়া ডায়াবেটিস রোগীদের একটা বড় প্রবলেম হচ্ছে মেমোরি, মানে মনে থাকে না, অ্যালজাইমার্স ডিমেনশিয়া হতে পারে, স্মৃতিভ্রষ্ট রোগ। তো মনে না থাকলে আবার একটা ঝামেলা নাই, সেটা হলো টেনশন মেনশন নাই আর কি। সকালে ওর হাজবেন্ড কি বলছে একটু পরে আর মনে নেই। হ্যাঁ, তো এটা একটা ভালো। যদিও মহিলারা আমি দেখছি, এমনকি ডিমেনশিয়ার রোগীরাও, ওরা নেগেটিভ জিনিস মনে রাখে, পজিটিভ জিনিসগুলো, ভালো জিনিসগুলো ওভাবে মনে মনে রাখে না। রাখতে পারে না। এই যে বৈশ্বিক মহামারী হচ্ছে,
অন্যান্য উন্নত দেশে, অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশগুলোতে। তো এই বিষয়ে আপনার অভিমত কি? এটা হচ্ছে যেমন ধরেন একটা জাতি আছে, ওরা যখন মানে ওদের আদি জীবন যাপন করতো, ধরেন একটা উপজাতির মতোই, তো ওরা যখন ওদের ন্যাচারাল লাইফে ছিল, হুম। তো এই জাতিটাকে নিয়ে মানে একটা গবেষণা হয়েছে। তো ওদের যারা মডার্ন লাইফে শিফট করেছে, ধরেন হুম। ধরেন কথার কথা ধরেন খাগড়াছড়ি, হ্যাঁ, হুম। তো খাগড়াছড়ির সবাই তো ঢাকায় এসে থাকে না, হুম। তাই না? হুম। তো যারা ওখানে অরিজিনাল, যারা এখনো হুম। পাহাড়ে আছে, তারা কিন্তু সুস্থ। হুম। আমি গিয়ে দেখে জি, জি। এসেছি, হ্যাঁ। তো আবার যারা ঢাকাতে আসছে, তারা বা দেশের বাইরে যাচ্ছে, তো ওরা যখন মডার্ন লাইফ স্টাইল লিড করতেছে, জি, যেমন ধরেন ওরা ব্যায়াম করছে না, কিন্তু পাহাড়েরও তো কায়িক শ্রম করছে। জি। এরা আবার সব উল্টাপাল্টা খাবার যেগুলো আমরা, আর ওরা তো ন্যাচারাল খাচ্ছে, ন্যাচারাল হ্যাঁ। আচ্ছা, জি। যদি এখন ওখানেও কিছু ভেজাল ঢুকে গেছে। আর ওদের তো ধরেন ইলেকট্রিসিটি, আমি যেখানে গিয়েছিলাম ওখানে ইলেকট্রিসিটি নাই, কিছু সোলার প্যানেল ট্যানেল আছে, মোবাইলের নেটওয়ার্ক তো পাই নাই, তাহলে মোবাইলে ওরকম নাই, রাত জাগার কোনো বিষয় নেই, আর্লি ঘুমাচ্ছে, ভোরে উঠছে, ভোরে উঠেই কাজে নেমে পড়ছে, হ্যাঁ। এবং ওরা প্রায় সারাদিনই ওদের টুকটাক কাজ আছে, হ্যাঁ, কারো কারো তো বেশ ভালোই পরিশ্রম আছে। তো সেই তুলনায় ওরকম খাবার তারা পাহাড়ে যেগুলো ওরাই মানে জুম চাষ করে, ওরাই উৎপাদন করে, উৎপাদিত ফসল থেকে খাবার গ্রহণ করে, তো এখন ওরা কিন্তু সুস্থ। তো এরকম একটা গবেষণা হয়েছিল, এটা যে দেশের বাইরে, তো এরকম একটা জাতি যারা মনে করেন আদি লাইফ লিড করছে, ওরা এখনো সুস্থ, ওদের মানে রোগ নেই, কিন্তু আবার যারা ওদেরই আরেকটা অংশ যখন শহরে গিয়ে থাকছে, ম্যাকডোনাল্ডস খাচ্ছে, হ্যাঁ, তারপর পিৎজা বার্গার খাচ্ছে, ওদের আবার সবারই ডায়াবেটিস হচ্ছে। এবং দেখবেন যে যারা ইউএসএ তে আছে বা আমেরিকাতে আছে, ওরা আমার যখন আগে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করতাম, তখন দেখা গেল ওদের ডাক্তারদের সাথে আমাদের একটু মত বিনিময় হতো। তোরা বলতো যে দেখো তোমাদের ওই যে এশিয়ানরা মানে যারা আছে মাইগ্রেটেড, যা দোস্ত, তারা বলছে ওরা না কোনো নিয়ম মানতে চায় না, ওরা দেখা গেলো এত ডায়াবেটিস, তারপরে ধোঁয়ায় দাওয়াত খাচ্ছে, 22-24 পদের অ্যারেঞ্জ করে ওরা। এবং আপনি জানেন না, আমেরিকাতে যারা আছে ওরা কিন্তু প্রচন্ড আয়োজন করে, এবং সবাই মিলে ওখানে যায়, তারপর আবার ওর বাসায় যায়, এরকম চলতেই থাকে। এমনকি এমন অবস্থা হয় যে মাইক টাইক বাজায়, যে মানে বড় সাউন্ড বক্স টক্স দিয়ে, মানে মাইক তো না, সাউন্ড বক্স আর কি, পরে পুলিশ এসে আবার এখানে ইন্টারফেয়ার করতে হয় যে হ্যাঁ আপনারা শব্দ থামাও। শব্দ থামা ইত্যাদি। তো এখানে হয়েছে কি বোন, যে যারা চাইবে রুগী হতে তারা তো পারবেই, হ্যাঁ, এটা হচ্ছে যে প্রবলেম। জি। তা রুগী হওয়ার জন্য যে শর্তগুলো দরকার, যে প্রচুর খেতে হবে, নষ্ট খেতে হবে, তারপর হচ্ছে ব্যায়াম করা যাবে না, মানে টেনশন করতে হবে, রাত জাগতে হবে। তো এটা যারাই করবে, সে যে জাতিরই হোক, যেখানেই থাকুক, পৃথিবীর যে অংশেই থাকুক, তাদেরই ডায়াবেটিস হবে। জি, জি। আর যদি কেউ আদি যে মানে লাইফস্টাইল লিড করে, অর্থাৎ যেখানে কায়িক শ্রম আছে, যেখানে ন্যাচারাল খাবার আছে, পরিমিত খাবার, বা অনেকে ন্যাচারালি ফাস্টিং করে, কারণ আমরা গ্রামে যখন ছিলাম, আমাদের ওখানে যারা পরবাসী আসতো, ওরা কিন্তু 3 বেলা না 2 বেলা খেত। সকালে একবার কাজ টাজ করে এসে ধরেন 9টা-10টার দিকে নাস্তা করতো, তার আগে ফজরের পর কিন্তু সে কাজ শুরু করেছে অলরেডি, হ্যাঁ, ফজরের নামাজ পড়েই কাজে চলে যায়। এবার আবার সে সন্ধ্যার দিকে আরেকবার খাবার খেত, হ্যাঁ, সন্ধ্যার দিকে একটা খাবার, আর সকালে একটা খাবার, আর সারাদিনেই, আর এসার পরে তো ঘুম, আবার ভোরে উঠে কাজ, এইভাবে তারা তাদের কিন্তু কোনো প্রেশার ডায়াবেটিস জি, কিছুই নেই। সো এবার আশা করি বুঝতে পারছে জি, আমাদের যে দর্শকরাও নিশ্চয়ই বুঝতে যে পারছেন কেন যে গ্লোবালি এত। কেন গ্লোবালি যারা এই লাইফস্টাইল লিড করবে তাদেরই এটা হবে। এখন আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আসি, স্যার, বাংলাদেশে কিন্তু এই যে রিসেন্ট যে গবেষণা হয়েছে, তো প্রতি ৯ জনে একজন, এবং এটা দেখা কত যাচ্ছে সালের মনে আছে এটা আপনার? ২৪-২৫ সালের। হ্যাঁ, মানে হুম। এখন মনে হয় আরো খারাপ অবস্থা। যাই হোক, আমরা ওটাই ধরে নিলাম হুম, আরকি। হুম, হ্যাঁ। হুম। তো এখন এই অবস্থা, এবং দেখা যাচ্ছে কি আগে তো গ্রামাঞ্চলেও ছিল না। মানে আপনি যেটা বললেন। হ্যাঁ, এখন কিন্তু গ্রামাঞ্চলের ঘরে, ঘরে প্যারালাইজড হয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ, হাই হ্যাঁ, প্রেশার, হ্যাঁ, ডিমেনশিয়া, হ্যাঁ। হ্যাঁ? এই বিষয়গুলো কিন্তু খুব দেখা যাচ্ছে, স্যার। এবং এখানে এটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, গ্রামে যদি সয়াবিন তেল খায়, হুম, তারাও কিন্তু আগে, যেমন আমি যখন গ্রামে ছিলাম, একদম আমাদের নিজেদের ধান ছিল, জি, বুঝছেন? তো আমি নিজেও মাঝে, মাঝে ধান কাটতে যাইতাম। মানে ছোট ছিলাম। আমরা ধান কাটতে, মানে ধান কাটার পরে আমরা শামুক দিয়ে ওই যে ধানের যে শীষগুলো রয়ে যাইতো, ওগুলোরে কেটে, কেটে ইয়ে করতাম। তো তখন আমাদের ঢেঁকি ছিল। জি, আমাদেরই ঢেঁকি ছিল। জি, হ্যাঁ? তা ওই ঢেঁকিতে পাড়ানো হইতো। আমরা মলন দিতাম। আমাদের হুম, উঠানে মলন হইতো, হুম, মলন দিতাম। ওখানে ন্যাচারাল ছিল। হুম, তখনও মানে এরকম মানে কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলো অতটা এরকম তখন এরকম ছিল না। তো ওই যে গ্রামের মানুষ যখন ন্যাচারাল খাবার খেয়েছে, তখন তো তারা সুস্থ ছিল। এখন তারাও ওই আমাদের মতোই সাদা ভাত খায়, সাদা রুটি খায়, ওখানে ঘুরানো মুরগি, পেঁচানো মুরগি সব এখন হুম, পাওয়া যায়। হুম, এবং ফাস্ট ফুডও ঢুকে যাচ্ছে আস্তে, আস্তে, এবং গ্রামে চিপ, জুস থেকে মানে এবং ওখানে ওরা মনে করে কি যে গ্রামের একটা দাওয়াতে যদি আপনাকে
কোল্ড ড্রিঙ্কস সার্ভ না করে, তাহলে ওদের প্রেস্টিজ থাকতেছে না। জি। কারণ ওমা শহরের মানুষ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমরা গ্রামে আয়োজন করছি। তো ওরা আসলে ওই শহরের মানুষকে মনে করে ওরা যা করতেছে এইটাই করলে ওদের একটা মানে স্ট্যাটাস থাকে। জি, তা ওরা ওই আমাদের খারাপটা নিতেছে আরকি। জি। আমাদের উচিত ছিল ওদের ভালোটা নেওয়া। আমরা সেটা তো নিচ্ছি না বরং। আর ওখানেও এখন যে সবাই কায়িক শ্রম করে তা না। আর কায়িক শ্রম করলেও ধরেন এরাও আবার অসুস্থ হচ্ছে। তার কারণ কিছু লোক আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু পুষ্টিহীন খাবার খায়। কেউ আছে হুক্কা টানছে, স্মোকিং করছে, এরকম কিছু প্রবলেম আছে। মহিলাদের ভিতরে হাইজিন প্রবলেম আছে। হুম, আ আরো আছে অনেক সমস্যা। সেটা হলো যেমন আপনি দেখবেন যে এখন কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড যেগুলো দিচ্ছে, স্প্রে করছে, যে কেমিক্যাল এক্সপোজড হচ্ছে তারা। জি। এর ফলে হচ্ছে আরো অনেক রকমের প্রবলেম। স্যার আপনার কথা শুনে আমি কি একটু আমার পার্সোনাল অভিজ্ঞতা একটু বলব কি? হ্যাঁ, যে মানে হ্যাঁ, শিওর। আমার দাদাবাড়িতেও গ্রামে পাচুরিয়াতে আপনি একবার সেমিনারে বলছিলেন আপনার দাদি খুব শক্তিশালী ছিলেন। তখন না আমি আমার স্মৃতিতে ফিরে যাই। যে আমার দাদি ৬০ বছর বয়সে বড়, বড় বোঝা তুলে দিচ্ছে। আ এবং ৬০ বছর বয়সে সে আমরা যখন ৮ বছর আমার চাচাতো বোন যখন ১০ বছর কোলে নিয়ে সে ২.৫ মাইল হেঁটে আমার ফুফু বাড়িতে যাচ্ছে। হুম। তো এখন এটা কিন্তু কল্পনাই করা যায় না না। ওনাদের জন্য কিন্তু এটা সহজ ছিল। কেন জানেন? কারণ ওরা এইভাবেই বড় হয়েছে। পরিশ্রম করেই বড় হয়েছে এবং এটা তাদের জন্য নরমাল ব্যাপার ছিল। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখন মহিলাদের যে মানে বেশিরভাগ ডায়াবেটিস যারা আছে তাদের হাঁটু ব্যথা, মাজা ব্যথা কিন্তু এটা জি, কমন। জি, এবং আরো অনেক ব্যথা বেদনা বলে কি দৌড়াদৌড়ি করে এরকমও বলে। হ্যাঁ? জি, কারো ফ্রোজেন শোল্ডার হচ্ছে। জি, জি। ক্যাপসুলাইটিস জয়েন্টে। তা এই যে কারণগুলো কিন্তু ওই ওদের যেমন হাড় ক্ষয় অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস যেমন হচ্ছে ইনফ্লামেশন, অস্টিওপোরোসিস মানে হাড়ের ক্ষয়। জি, তো ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে হাড়ের ক্ষয়ও হচ্ছে আবার আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশনও হচ্ছে, ইনফ্লামেশন। দুটোই হচ্ছে। বলে যে সারা আবার শরীরে ব্যথা আছে। হ্যাঁ, এবং হুম, ক্যাপসুলাইটিস সেটাও হচ্ছে। তা এখন কিন্তু গ্রামে যারা কাজ করেছে তাহলে হুম, এই যে আপনার 60 ইয়ার্স যে আপনার দাদি তখন তার কেন হাড় ক্ষয় হয়নি, তার কেন জি, মাজা ভেঙে যায়নি, তার কেন পিএলআইডি হয়নি? হুম, কারণ হলো কি ওই হাড়গুলো শক্তপোক্ত হয় যদি আমি হাড়ের উপরে চাপ প্রয়োগ করি মানে স্ট্রেংথ ট্রেনিং। জি, তা আপনাদের যেমন ধরেন প্রায় 18-20 কেজি সে হুম, নিয়ে যাচ্ছে, এটা হুম, হলো তার স্ট্রেংথ ট্রেনিং। হুম। কিন্তু আমাদের কয়জন মহিলা আছে 60 বছর যে 1-2 কেজি নিয়ে হাঁটতে পারবে, তাই না? কল্পনাই করা যায় না আমাদের স্যার। যারা হুম, মানে বাচ্চারাই তো তারা তো হুম, 5-7 কেজি উঠাইতে পারে না। জি, তা এইটা হচ্ছে আমাদের যত আমি ওজন নিব মানে হুম, আবার অনেক বেশি না বলছি যে একটা মিডিয়াম, বেশি নিলে তো কোনো কিছুই ভালো না। ততই আমার মাংসপেশি গঠিত হবে এবং এই যে আমি যখন পাম্প করবে, মাংসপেশিটা যখন পাম্প করবে তখন যেমন আপনি ওই যে বললাম ২ জনকে ২০ কেজি নিয়ে হাঁটছে, হ্যাঁ? তো পায়ের যে মাসলগুলো যে ব্যবহার হচ্ছে কাফ মাসল হচ্ছে সেকেন্ড হার্ট, কাফ জি, মাসল এটাকে বলে সেকেন্ড হার্ট। সেকেন্ড হ্যান্ড জি, হ্যাঁ? যেমন আমরা গাটকে বলি সেকেন্ড ব্রেইন, হ্যাঁ? হুম, তেমনি কাফ মাসল হচ্ছে সেকেন্ড হার্ট। তো জি, যারা কাফ মাসলকে ব্যবহার করছে, তো এটা তো আরো পাম্পিং হচ্ছে। হুম, প্লাস এই মাসলটা যখন কনট্যাক্ট করছে তখন সুগারটা আমার মাসলের ভিতরে ঢুকে যাচ্ছে। জি, এমনকি এটা যদি হাই ইনটেনসিটি হয় বা একটু লং রান যায় তখন উইথআউট হেল্প অফ ইনসুলিন আপনার ডিরেক্টলি সুগার ক্যান এন্টার ইনটু দ্য সেল। অর্থাৎ এই হাঁটাটা এবং এই যে ওজন নিয়ে মানে ব্যায়াম করাটা বা ওজন নিয়ে কাজ করাটা বা বোঝা টানা এগুলো হচ্ছে মেডিসিন, ডায়াবেটিসের মেডিসিন বা ওষুধ। জি, যে সুগারটাকে ভিতরে ঢুকাচ্ছে। আর হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং হচ্ছে যে আমরা ধরেন স্প্রিন্ট রান বা পাগলা কুকুরে তাড়া করছে হুম, আমরা জীবন নিয়ে ছুটছি। জি। হ্যাঁ, এটা বললে মানুষ ভালো বুঝে আরকি, হ্যাঁ? আপনার ভিডিও আছে হ্যাঁ, চমৎকার এটা স্যার। আছে। হুম, হ্যাঁ, হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল হুম, ট্রেনিং। এটা সাইক্লিং করেও করা যায়, সুইমিং দিয়েও করা যায়। তারপরে স্ট্রেংথ ট্রেনিং দিয়েও করা যায়। যে জি, আমি একটা প্রপারলি ওয়ার্ম আপ হওয়ার পরে একটা ওজন নিলাম। হুম, যে ওজনটা আমি ধরেন ৩-৪ বার দিতে পারি। হ্যাঁ? এটা জি, হলো আপনার একেবারে হাই ইনটেনসিটি মানে জি, আমার আর ক্যাপাসিটি নেই। ফেইলিউর রেঞ্জে, জি, হ্যাঁ? তো ওটা আমি কয়েকটা রিপিট করলে রেপস তখনও ওটা হাই ইনটেনসিটি হবে। মানে মাসল কনট্রাকশন এমনভাবে হবে যে সুগারটা ইনসুলিনের সাহায্য ছাড়া ঢুকবে। কারণ সাধারণত সুগারটা কোষে ঢোকার জন্য ইনসুলিন দরকার। ইনসুলিন চাবি, দরজা খোলে, তারপরে কোষের মধ্যে ঢুকে গ্লুট-4 ট্রান্সলোকেশন হয়। জি, বাট যদি আমরা হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং করি বা আমরা মানে ওজন নিয়ে কাজ করি তখন আমার মাসলের ভিতরে উইথআউট হেল্প অফ ইনসুলিন মানে ইনসুলিনের সাহায্য ছাড়া কোষই দরজা খুলে দিবে, গ্লুট-4 ট্রান্সলোকেশন বলবে যে তাড়াতাড়ি আসো। এই গ্লুকোজ, এই সুগার দ্রুত আসো, ঢুকো আমার লাগবে, তোমাকে লাগবে। হ্যাঁ, জি, আমি চাই। তো তখন ওকে আরো টানবে ভিতরে। মানে মাসল কিন্তু আপনার অনেকে আছে হার্টের সমস্যা। ডায়াবেটিস রোগী দেখবেন একটা পর্যায়ে হার্টের প্রবলেম দেখা জি, যায়। তো এখন এই যে মাসলটা কিন্তু আপনার ওই খারাপ যে মানে চর্বি সেটাকেও মানে খেয়ে ফেলে। জি, মানে আমরা খেয়ে ফেলে মানে মানুষকে বোঝানোর জন্য জি, বলছি জি, অ্যাকচুয়ালি। জি, মানে সে ইউটিলাইজ করে হচ্ছে মাসল, ফ্যাট এবং জি, সুগার ইউটিলাইজ করে। জি, জি, তো যার যত ভালো মাসল ফাংশন থাকবে
এবং অবশ্যই সেটা অর্নামেন্টাল না, আমি বলি ফাংশনাল মাসেল, অ্যাক্টিভ ফাংশনাল মাসেল। তো অনেকে জিম টিম করে কিছু মাসেল বানায় যেগুলো অর্নামেন্টাল, বাট আমরা বলছি যে কার্যকরী মাসেলগুলো। হ্যাঁ, তো এই কার্যকরী মাসেলগুলো যেটা সবসময় কাজে লাগে, এই ধরনের মাসেল আমরা যদি করি তখন এটা আমার হেল্প হয় সব দিকে। হ্যাঁ, আমার ডায়াবেটিস কমাতে হেল্প হয়, হার্টের জন্য ভালো, হার্ট অ্যাটাক থেকে আমাদেরকে রক্ষা করে, কার্ডিওভাস্কুলার যে আমাদেরকে উপকারগুলো দেয়। তো এইটা হচ্ছে আমাদের আপনি যেটা বললেন যে ওনারা পরিশ্রম যে করেছেন, করে ওনারা নিরাপদ ছিলেন এবং ওনারা ন্যাচারাল খাবার খেয়েছেন, দেশি মুরগির ডিম খেয়েছেন, দেশি মুরগি খেয়েছেন, দেশি হাঁস খেয়েছেন, দেশি গরুর মাংস খেয়েছেন, নিজেদের ছাগল। তা এইভাবে ওনারা খেয়েছেন। ওনারা নিজেরা দেশি গরু থেকে তারা ঘি তৈরি করেছেন, হ্যাঁ, সেগুলো খেয়েছেন। তারপরে ওনারা তো আসলে নারকেল দিয়ে গুড় দিয়ে খেয়েছেন, তবুও তাদের কোনো সমস্যা হয়নি, কারণ ওগুলো ওনারা বার্ন করে ফেলেছেন। তো ওই খাবারটা তার শক্তি হিসেবে ব্যবহার হয়েছে। আর আমরা কি করছি, খাবারটাকে আমরা সঞ্চিত করছি। অতিরিক্ত চর্বি কোষে জমছে, সেলুলার ওভারলোড হচ্ছে, তার কোষ ইনসুলিনকে বাধা দিচ্ছে, রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না, এভাবে ধীরে ধীরে ডায়াবেটিস হচ্ছে। স্যার, যেহেতু আমাদের গ্রাম প্রধান দেশ, তো আরেকটু গ্রাম অঞ্চলে ফিরে যাচ্ছি যে আগের দিনে তো বলেন তো তারা পিওর জিনিস খেতেন। এখনকার ওরা কিন্তু প্রিভিলেজ এখন। গ্রাম অঞ্চলে অনেক মানুষ এখন ঘরে, ঘরে ইন্টারনেট চলে গিয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছে। তারপরেও তারা আর্থসামাজিক প্রেক্ষাপটটাও কিন্তু চেঞ্জ হয়েছে স্যার। ওরা কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে অনেক। তারপরেও তারা তাদের সেই সচেতনতাটা কেন যাচ্ছে না? এটা কি আমাদের ব্যর্থতা? আমাদের না, এখানে সমাজের ব্যর্থতা, না ব্যর্থতাটা কোথায় আসলে? ব্যর্থতাটা আমি বলবো প্রথমে আমার ব্যর্থতা, আমাদের ডাক্তারদের ব্যর্থতা। কারণ হচ্ছে আমরা তাদেরকে সচেতন না করে শুধু ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ লিখছি। যখন তাদেরকে প্রিভেন্টিভ কেয়ার নিয়ে গভর্নমেন্টেরও হয়তো কোনো ফান্ড টান্ড থাকতে পারে, বাট আমরা কোনো কাজ দেখি না। হ্যাঁ, আর ডাক্তাররা অনেক সময় আমাদেরকে বলেন বা রোগীদেরকে পরামর্শ দেন একটু নিয়ম টিয়ম মাইনা চলেন, কিন্তু কি যে নিয়ম মানবে সেটা ওভাবে বলা হয় না আর কি। আর বলা হলেও সেগুলো কাজ করে না। আর একটা বিষয় হচ্ছে ওদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হওয়ার ফলে তারা ওই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বেশি খেতে পারছে, তাদের খাওয়ার পরিমাণ বেড়ে গেছে। তো এটা তাদের জন্য হিতে বিপরীত হয়েছে, যে আমার টাকা আছে তো আমি খাবো না কেন। আমরা যখন ছোট ছিলাম তখন একটা ডিমকে আমরা মানে 6 জন সদস্য, তো 3টা ডিম রান্না হতো, আমরা মাঝখান থেকে এটাকে জবাই করে ভাগ ভাগ করে দিত আর কি। আবার দেখতাম যে আমার ছোট বোন ছিল, যে ভাগে কার বেশি, ডিমের কুসুমের সাইজ কি, এগুলো নিয়ে আমরা মানে সোজা কথা হচ্ছে আমরা একটা ডিমও পুরো খেতে পারতাম না। মানে আমাদের সেই অবস্থা ছিল না একটা সময়। কিন্তু ওই যে যখন তারা টাকা পয়সা হচ্ছে তখন বললো যে আমি তো বেশি করে খাবো। হ্যাঁ, তো এই জন্য গ্রামের মানুষ এখন রোগী হচ্ছে কেন? কারণ তাদের খাওয়ার মানে ক্যাপাসিটি বেড়ে গেছে, মানে তারা এখন বেশি খেতে পারছে। তা আগে আর তাদের পরিশ্রমও কমে গেছে। এখন ধরেন ট্রাক্টর-ম্যাক্টরও ঢুকছে। হ্যাঁ, তারপরে এখন নিজে যদি কেউ ধরেন একটু ভালো অবস্থার সম্পন্ন, সে তো নিজে কাজ করে না, ও লোক দিয়ে কাজ করে। ও তো খাচ্ছে, হ্যাঁ, আর সব তো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড। এখন আবহমান গ্রাম বাংলার মানুষের অবস্থা আগের মতো। এবং ছোট, ছোট বাচ্চাদের স্যার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি যে টাকা নিয়ে ছুটে যাচ্ছে, জুস কিনে খাচ্ছে, কোল্ড ড্রিংকস ওটা কিনে এখন খাচ্ছে। হচ্ছে হ্যাঁ, স্ট্যাটাস যে হ্যাঁ, শহরের বাচ্চারা চিপ জুস খায়, আমরা কেন খাবো না? ওরা চকলেট খেয়েছে, আমরা কেন খাবো না? ওটা তো হচ্ছে মানে ওই দোকানের খাওয়াটা শহরের বাচ্চাদের মতো গ্রামের বাচ্চারাও পাচ্ছে। এবং আমি যতই অজপাড়াগায় ঢুকছি না কেন, ওই যে আমাদের শহরের যে দোকান আর ওখানকার দোকানে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য নেই। সেম জিনিসগুলো উঠাচ্ছে, সেম জিনিসগুলো। হ্যাঁ, খুবই সস্তা সস্তা অনেক মনে করেন প্রসেস ফুড পাওয়া যাচ্ছে, যেমন আপনার পাউরুটি যেগুলো আছে, বিস্কিট যেগুলো আছে, চানাচুর যেগুলো আছে। অ্যাকচুয়ালি এখন আর ওই খাওয়ার ক্ষেত্রে শহর গ্রাম পার্থক্যটা এখন কমে গেছে, এবং এই জন্যে শহরের মানুষ তো এখন ডায়াবেটিস কিন্তু গ্রামে প্রতি ঘরে ঘরে কিছুদিনের ভিতরে আর কয়েক বছর পরে দেখবেন ঢুকে যাবে। ঢুকে যাবে। স্যার, এখন আমি আবার একটু আমাদের ডায়াবেটিকসে ফিরে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের একটা মাকে কি পরিমাণ এফোর্ট দিতে হবে বা কি পরিমাণ স্বাস্থ্যজ্ঞান থাকতে হবে যে তার বাচ্চা যাতে ভবিষ্যতে হ্যাঁ, ডায়াবেটিস আক্রান্ত না হয়। একটা সুস্থ মানুষ যাতে অসুস্থ মানুষে পরিণত না হয়। এক্স্যাক্টলি, প্রিভেনশন। সেক্ষেত্রে প্রিভেনশন আগে জানতে তাহলে চাচ্ছি। প্রিভেনশন বলতে হলে আমাকে একটু মেকানিজমটা বোঝাতে হবে। হ্যাঁ, হুম। প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে মেকানিজমটা বুঝাই যে অ্যাকচুয়ালি ডায়াবেটিসের যে অলরেডি আমি বলেছি, যদিও ডায়াবেটিসটা হয় কিভাবে হয় হচ্ছে আমার ধরেন সেল আছে, সেলের ভিতরে আমার যখন খাবারটা প্রবেশ করে, তো রক্তে আমাদের যে চিনি, তো চিনিটা আসে হলো আমরা যে চিনি খেলে চিনি আসবে রক্তে, ভাত খেলে চিনি আসবে রক্তে, রুটি খেলে রক্তে গ্লুকোজ আসবে, ফল খেলে ফ্রুক্টোজ আসবে, সেটাও চিনি। হ্যাঁ, ল্যাকটোজ সেটাও চিনি, দুধ থেকে আসে যেটা।
আর আমরা যে চিনি খাই, চিনিতে হচ্ছে সুক্রোজ, এখানে 50% ফ্রুক্টোজ, 50% গ্লুকোজ। বা আমি গুড় খেতে পারি, আমি মধু খেতে পারি, এরকম অনেক কিছু আছে। সোজা কথা হলো, আমি যে খাবারটার ভিতরে যদি এই ধরনের কিছু থাকে, তো অ্যাকচুয়ালি ওটা সুগার হিসেবে বা চিনি হিসেবে, হয়তো গ্লুকোজ, হয়তো ল্যাকটোজ, হয়তো ফ্রুক্টোজ, মানে আমার রক্তে আসছে। হুম। তা এটা কিন্তু আমার দরকার, এমন না যে আমরা চিনির বিরুদ্ধে কথা বলছি। তা আমার এই রক্তের চিনিটা কোষে প্রবেশ করতে সরাসরি পারে না। ইনসুলিন রক্তের চিনিকে কোষে ঢোকানোর জন্য কোষের দরজা খুলে দেয়। জি। হ্যাঁ, সে বাইন্ড করে রিসেপ্টর সাইটে, গ্লুট4 ট্রান্সলোকেশন হয়, সুগারটা কোষের মধ্যে ঢুকে। তা এখন যদি আমরা বেশি খাই এবং সেটাকে যদি ব্যবহার না করি, তাহলে কি হবে? একটা ফ্যাট আমার সেলে ডিপোজিট হলো, জি। বুঝতে পারছেন? তো এভাবে ফ্যাট ডিপোজিশন হতে সেলুলার ওভারলোড হয়, যে ওর একটা ক্যাপাসিটি আর মানে ওর আর মনে করেন যে নাই, ক্যাপাসিটি শেষ, ম্যাক্স জি। ক্যাপাসিটি। তখন আমি যে ভাত রুটি ফল দুধ খাচ্ছি, যেটাই খাচ্ছি, সুগার আসছে। আসার পরে এখন সুগারটা তো এখন রক্তে ঘোরাফেরা করলে তো প্রবলেম। রক্তে সুগার বেশি থাকলে তো খুবই প্রবলেম। সুগারটা কোষের ভিতরে ঢুকাবে, তো এখন ইনসুলিন চেষ্টা করবে যে রক্তের চিনিটাকে কোষে ঢোকাতে। হুম। কিন্তু কোষ ইনসুলিনকে বাধা দিবে। জি। বাধা দিবে, বলবে যে না, আমার এখানে অনেক বেশি অলরেডি আছে, তুমি আর আনো না। তখন এটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। এটা হলো ডায়াবেটিস হওয়ারও অনেক আগের অবস্থা। এখান থেকে হয়তো ডায়াবেটিস, ফুল ব্রন ডায়াবেটিস হতে 12, 14, 15 বছর সময় লাগতে পারে। তো এখন ওই অবস্থায় যদি আমরা ডিটেক্ট করতে পারি, সেটাকে বলে আর্লি ডিটেকশন। হ্যাঁ, এরপর হবে প্রি ডায়াবেটিস, তারপর হচ্ছে ডায়াবেটিস। তাহলে এটা বোঝা গেল। জি। তো এখন এর ভিতরে সমস্যার সমাধান আছে। তো একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে সে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড এগুলো না খেয়ে ন্যাচারাল, প্রাকৃতিক, প্রকৃত খাবার খায় এবং তার ক্ষুধা অনুপাতে খায়, সে যদি বিকেলে খেলাধুলা করে, আর যদি সে সন্ধ্যার পরে ল্যাপটপ, টেলিভিশন এগুলোতে না যায়, বাচ্চাদের কথা জি। বলছি, জি। মাথা। এবং সে যদি 9টা 10টায় ঘুমায় এবং যদি ভোরে ওঠে, হুম। ভোরে উঠে বাবা মা হয়তো সকালে জগিং করতে বেরোইছে বা হাঁটতে বেরোইছে, সে যদি সাথে একটু যায়, সাইকেল চালায়, আর দুপুরে গোসলের আগে যদি 15 মিনিট রোদ লাগায়, জি। আর ক্ষুধা লাগলে খাবে, এবং তার যেই খাবারটা ন্যাচারাল, প্রাকৃতিক, সেগুলোর ভিতরে খাবে, যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম, তারপর হচ্ছে ব্ল্যাক রাইস। যেমন কেন ব্ল্যাক রাইস বলছি, কারণ ওকে তো আমরা এমন চাল দিব না যেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা জি। উৎপাদিত, যেটা হাইব্রিড, হ্যাঁ, যেটা আপনার ফাইবার ফেলে দেওয়া হয়েছে, এটা তো তার জন্য কল্যাণ নয়, এটা তো তৈয়েব নয়, আমাদেরকে তৈয়েব দিতে হবে। জি। তা আমাদের অর্গানিক ব্ল্যাক রাইস হচ্ছে তৈয়েব। তারপর হচ্ছে স্টিল কার্স অর্গানিক ওটস, তৈয়েব। হ্যাঁ, অর্গানিক ট্রাইকালার কেনোয়া, এটা তৈয়েব। অর্গানিক বাকহুইট বা বাকহুইটের আটা, হ্যাঁ, নন জিএমও এবং গ্লুটেন ফ্রি বাকহুইটের আটা, অর্গানিক বাকহুইটের আটা, এগুলো হচ্ছে তৈয়েব। জি। তো তাকে আমরা এগুলো দিয়ে অনেক কিছু করে দিতে পারি জি। খাবার। জি। জি। তারপরে সে ন্যাচারাল যে ফলগুলো সিজনাল সে খাবে, সে মধু খাবে ইত্যাদি, মানে ন্যাচারাল সব খাবার সে খাবে। এবং মাছ, মাংস, ডিম, অবশ্যই দেশি মুরগি, দেশি মাছ, হ্যাঁ, মানে চাষের না, আর হচ্ছে পুকুরের ন্যাচারাল বা নদীর ন্যাচারাল বা সমুদ্রের ন্যাচারাল যে মাছগুলো, সেগুলো। আর হচ্ছে গরু ছাগল, যেগুলো হচ্ছে জেকে লাইফস্টাইল ফলো করে আর কি, জি। মানে ঘাস খায়, ঘাস খায়। চলাফেরা করে, রোদ্রে যায়, এই ধরনের, হ্যাঁ, হুম। গরুর মাংস। তো এই ন্যাচারাল খাবার সে হুম। খাবে। আর ছোট মানুষ, তাদেরকে আমরা বিভিন্ন রকম স্মুদি তৈরি করে দিতে পারি, অনেক রকম রেসিপি আছে তাদেরকে, তাদের জন্য ঘরে আইসক্রিম বানিয়ে দিতে পারি। হুম। হ্যাঁ, আমাদের কোকোনাট সুগার আছে, অর্গানিক কোকোনাট সুগার জি। আছে। হ্যাঁ, তারপরে সোজা কথা হচ্ছে ওর যা চাহিদা, হ্যাঁ, হুম। এমনকি ও যদি চাইলো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাই, আমার বন্ধুরা খায়, তাহলে আমরা তাকে আলু শুকাইয়া আমরা নিজেরাই তাকে ফ্রেঞ্চ ফ্রাই বানায় ঘরে বানিয়ে দিতে পারি, এবং কুকিং কোকোনাট অয়েল দিয়ে সে এটাকে রান্না, মানে ফ্রাই করতে পারে। ও যদি কেকও খেতে চায়, কেক বাকহুইট আটা বানাতে, দিয়ে, হ্যাঁ, বাকহুইটের আটা দিয়ে হ্যাঁ, আপনি কেক সুন্দর তৈরি হয়ে করে যাবে। দেন, হ্যাঁ, সুন্দর বেক করে কেক হুম। করে দিলেন। মানে সোজা কথা হলো, ওদেরকে আমরা এখন থেকে প্রাকৃতিক খাবারের ভিতরেই বড় করে দেবো, জি। জি। এবং তাকে নিয়ে যেতে হবে সবজিগুলো দেখাতে, যে দেখো এগুলো জীবন্ত খাবার, আর দেখো ওগুলো বাবা মৃত খাবার। জি। জি। মা দেখো এগুলো জীবন্ত খাবার, মা দেখো এগুলো মৃত খাবার। তো জীবন্ত খাবার আমাকে খেতে হবে, জীবন্ত। জি। জি। হ্যাঁ, তা এরকম ওদেরকে তখন থেকে খাবার কোনটা জীবন্ত, কোনটা মৃত, হ্যাঁ, কোনটা রোগ তৈরিকারী আর কোনটা রোগ থেকে বাঁচানো, ওরা কিন্তু খুব অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, তা এখন ওদেরকে যদি আমরা এইভাবে বড় করি, ওরা আরো উল্টা দেখবে যে এই মা তুমি কেন এটা করতেছো, মানে আপনারা উল্টা শাসন করা শুরু করবে। ওরা হচ্ছে এই ধরনের, হ্যাঁ, ওরা যেটা বুঝে রাইট, হুম। এবং তখন সে কনফিডেন্ট হয় এবং ওই রাইটের ভিতরে সে থাকতে চায়।
জি। আমরাই তো তাকে নষ্ট করি, কারণ ও যখন দেখে বড়রা এগুলো করছে তখন সে মানতে চায় না, তোমরা এগুলো করতেছো আর আমাকে এটা বলতেছো, এটা তো হইতে পারে না। জি হ্যাঁ, সো আমরা ওদেরকে যা শেখাই তার চেয়ে ওরা শেখে হলো দেখে, আমরা কি করছি সেটাই শিখে, আর তা শিখাইতে চাই সে কিন্তু শিখে। জি। তো এই জন্য আমরা যদি ওদেরকে ঠিক এরকম একটা লাইফ স্টাইল দিতে পারি, আশা করি সবাই প্রিয় দর্শক বুঝতে পারছেন যে সে ক্ষুধা লাগলে খাবে, খাওয়া নিয়ে পিড়াপিড়ি, ধরেন সে স্কুলে গেল খেয়ে গেল না, সকালে জি। স্কুল, সমস্যা নেই তো, একটা মানুষ না খেয়ে থাকলে মরে না তো। মারা কিন্তু অস্থির হয়ে যায় হ্যাঁ, স্যার। মারা এটাই মায়েদের জন্য, যে একটা বাচ্চা না খেয়ে মরে না। আপনি এক কাজ করেন, আপনি ও যদি সকালে খেতে না চায় দয়া করে জোর করবেন না। তাকে আপনি যে নাস্তাটা যেটা সকালে দিন সুন্দর করে রেডি করে তাকে দিয়ে দেন। যে বাবা বা মা তোমার ক্ষুধা লাগলে খেও। আর যদি সে খায় ভালো, না খেলে সে নিয়ে আসবে। হ্যাঁ, সে দুপুরে খাবে দরকার হয়। স্যার তা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের আগে মাদেরকে স্বাস্থ্য জ্ঞান সম্পূর্ণ হতে হবে। জি। তো কিন্তু পরিসংখ্যান কিন্তু ভিন্ন কথা বলছে স্যার। পরিসংখ্যানে দেখা গেছে স্কুলের উপর একটা রিসার্চ করেছে, ওবেসিটি যেসব বাচ্চাদের মধ্যে আছে তাদের 60% কিন্তু প্রি ডায়াবেটিক। তো এই যে এই বিষয়টা আপনি স্যার প্রায় 19 সাল থেকে এই যে সচেতন করছেন স্যার, আপনার সেমিনার, আপনার ভিডিও হাজারের উপরে, 3000 3,500 ভিডিও। তো আমরা কেন, আপনি কোথায় এখানে গলদটা কোথায় আমাদের নিজেদের? না, এখন এটা তো বাস্তবতা যে মানুষ হচ্ছে ভালো কাজে মানে কম পাওয়া যায়। হুম। আপনি দেখবেন যে জান্নাতে যাবে হয়তো একজন, 999 জন জাহান্নামে, মানে হাজারের ভিতরে। যেমন ঘরে সুস্থ লোক এখন দেখবেন যে ঢাকা শহরে খুঁজলে কিছুদিন পরে সোনার হরিণ খুঁজলে হয়তো পাবেন, কিন্তু সুস্থ লোক খুঁজে পাবেন না, এরকম একটা অবস্থা। তো মানুষ খারাপটাকেই তাড়াতাড়ি গ্রহণ করে। আর এখন আমার কাছে এটা মনে হয় যে আগে মায়েদের বাবাদের সচেতন হতে হবে। আরেকটা হচ্ছে যে স্কুলের যে কারিকুলাম, এখানে একটু আমি অ্যাড করতে চাই প্রিয় দর্শক। যেমন ধরেন বর্তমানে ইউএসডিএ তাদের যে ফুড পিরামিডকে এটাকে ফ্লিপ করেছে, উল্টে দিয়েছে, এবং খুব চেষ্টা করতেছে যে মেক, হ্যাঁ, আমেরিকা হেলদি, হ্যাঁ, এগেইন। তো এটা হচ্ছে যে একটা প্রজেক্ট ওরা করেছে যে মেক আমেরিকা হেলদি এগেইন, মানে আমেরিকা সবাইকে আবার তাদের পুনরায় স্বাস্থ্যগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো রবার্ট এফ কেনেডি জুনিয়র, উনি ওখানকার স্বাস্থ্য সচিব, হ্যাঁ, এবং মানব সেবা এবং স্বাস্থ্য বিভাগের সচিব। তো উনি এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তো এই ফুড পিরামিডে বলা হয়েছে যে এখন আমাদের সবজি, ডিম, মাছ, মাংস, ভালো তেল, ঘি, হ্যাঁ, অলিভ অয়েল, এগুলো হচ্ছে বাচ্চাদের খাওয়াতে হবে, এবং হোল গ্রেন যেটা অলরেডি বললাম, ব্র্যাড রাইস, স্টিল কার্সোস, অর্গানিক, হ্যাঁ, কেনোয়া ইত্যাদি, হোল গ্রেন খাওয়াতে হবে। এটা খাওয়াতে অল্প, এটা খাওয়াতে অল্প, আর বেশি খাওয়াতে হবে শাক সবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি, এগুলো হচ্ছে বেশি খাওয়াতে হবে। মানে এটা এরকম মানে ফুড পিরামিডটা। দেন ওইটা হচ্ছে ওখানকার যে কারিকুলামের ভিতরে অলরেডি ঢুকানো হচ্ছে, এবং স্কুলে বিভিন্ন ট্রেনিং করানো হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের বাচ্চাদের বইয়ের ভিতরে এখনো আগের সেই উল্টা পিরামিডটাই, মানে যেটা পিরামিড সেটা যে উল্টে গেছে ওটা আগেরটা রয়ে গেছে। তো এটা সিলেবাসটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তারপরে তাদেরকে স্কুল ভিত্তিক প্রোগ্রাম, এগুলো তো সরকারকে দায়িত্ব নিতে হবে। জি, তা জি। আমরা আশা করব যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, অনেক সরকারি বড় বড় কর্মকর্তারা আছেন, তারা তাদের সন্তানদের কথা বিবেচনা করে, হ্যাঁ, আমাদের পরবর্তী প্রজন্মের কথা বিবেচনা করে তারা এই উদ্যোগগুলো গ্রহণ করবেন। কারণ এখন আগে যে সোজা কথা হলো, দেখেন বইয়ের ভিতরে যে পিরামিডটা আছে ওটা কিন্তু ইউএসডি এর দেওয়া আমেরিকার। জি। তাহলে ওই পিরামিডটা যেহেতু সে সিলেবাসে দিয়েছে, এখন তো পিরামিড চেঞ্জ হয়েছে, এখন তো তারা বলছে এই খাবারগুলো খেতে, হ্যাঁ, রিয়েল ফুড খেতে, সোজা কথা রিয়েল ফুড খাও। এখন সেটাকে ইনক্লুড যত তাড়াতাড়ি আমরা করতে পারি, এবং এইটা বাচ্চাদের এবং বাচ্চাদের গার্জিয়ানদের সবার জন্য এটা যত দ্রুত আমরা তাদেরকে সচেতন করতে পারি, জি। ততই এটা উত্তম হবে। স্যার স্কুল তো গেল, স্কুলে আরো বিষয় কিছু আছে। সরকারি স্কুলগুলোতে টিফিন হিসেবে এখনো সিঙ্গারা, পুরি এগুলো দেয়া এটা তো হচ্ছে। টিচাররাও এটা খাচ্ছে, হ্যাঁ, টিচাররাও বাচ্চারাও খাচ্ছে। খাচ্ছে। হ্যাঁ, এখন ইউনিভার্সিটি লেভেলে যদি সবাই তো ঢাকায় থেকে বা যারা ঢাকার বাইরে পড়ে, হোস্টেলে থেকে পড়ে, তাদের যে খাওয়ার মেনুগুলা এবং সে যে ক্যান্টিনে খাচ্ছে, সে যে দোকান থেকে কিনে খাচ্ছে, এই বিষয়গুলো আপনি এটা কিভাবে খুবই দেখেন টাফ। স্যার? আমি যখন মেডিকেল কলেজে ছিলাম আমাদেরকে এইসব খাবারই খেতে হয়েছে। জি। হ্যাঁ, সয়াবিন তেলে রান্না করা, তারপরে সবচেয়ে খারাপ জিনিসগুলো বাজার থেকে কিনে এনে খাওয়ানো, রান্নার কোয়ালিটি এখন স্মরণ না করি, হ্যাঁ, সেটা হুম। তা যাই হোক। তো এখন ইটস ভেরি ডিফিকাল্ট বিকজ আর সরকারিভাবে এটা ম্যানেজ করাও খুব ডিফিকাল্ট। আবার ওখানে বোধহয় সরকার কিছু সাবসিডিও দেয় মনে হয়, হ্যাঁ, তো মেডিকেল টোস্টেলের খাওয়ার বিষয়ে বা ঢাকা হুম। ভার্সিটির এগুলা। তা এখন সোজা কথা হচ্ছে
যদি সুস্থ থাকতে হয় তাহলে এখন অবস্থা হলো নিজেকে রান্না করে খেতে হবে। এখন সবার পক্ষে এটা সম্ভব না হোস্টেলে থেকে। সো ইটস টাফ। যদি এমন হতো যে একটা ক্যান্টিন অন্তত ওখানে তারা সরিষার তেলে রান্না করে, হয়তো লাল চালে দিত, হ্যাঁ? বা অন্তত একেবারে দেশি মুরগি না পারলেও অন্তত জীবাণু মানে কি বলে অ্যান্টিবায়োটিক ফ্রি যেগুলো আছে অন্তত মন্দের ভালোগুলা, হ্যাঁ? অন্তত সেগুলো দিলেও কিছুটা রক্ষা হতো। কিন্তু এই ব্যাপারে আসলে গভর্নমেন্টকে মানে ডিসিশন নিতে হবে, হ্যাঁ? আর আমরা তো সচেতন করতে পারবো। কিন্তু সচেতন করে ধরেন আমার বাচ্চাকে যদি আমি ভার্সিটিতে ভর্তি করাই আর যদি সে হোস্টেলে থাকে তখন এই সচেতনতা কোনো কাজ করবে না। কারণ তার পক্ষে এটা অ্যারেঞ্জ মেইনটেইন করা করা সম্ভব হবে সম্ভব না। তো হবে না। তাদেরকে এটুকু বলবো যে ওরা যেন অন্তত খারাপ খাবারগুলো আরো না খায়, বেশি অ্যাভয়েড বেশি করে। অ্যাভয়েড জি, করে। জি। যতটা পারে সে হয়তো ভাত খেলো, হ্যাঁ? সে ধরেন ডিম, মাছ, মাংস খেলো, একটু শাকসবজি খেলো, হ্যাঁ? কিন্তু এখন কিন্তু সবাই শাকসবজি খেতে বলছে, সালাদ, হ্যাঁ? এগুলো করলো, হ্যাঁ? এখন আর মেয়েরা তো চাইলে একটু সটে ভেজিটেবলটা করেই ফেলতে পারে। এটা তো জি, জি। একেবারে সহজ ব্যাপার, খুব কঠিন কিছু না, হুম। হ্যাঁ? একটা বুলেট কফি সবাই একটু বানায় খেতে পারে। এটা মানে একটু হলুদের পানি খেতে পারে। তো ওরা আর যে মূল খাবারটা সে যদি পারে সে নিজে রান্না করতে না পারলে তো আর কিছু করার নেই। জি, জি। তো অন্তত সে মানে একেবারে বাজে খাবারগুলো এভয়েড করুক। সে মানে হোটেলের খাবার, ওরা যে কাজটা করে যে এই আইসক্রিম খাচ্ছে, এই রেস্টুরেন্টে যাচ্ছে, বন্ধু-বান্ধব মিলে খাচ্ছে, ওগুলো তো সে অন্তত জাঙ্ক গুলো তো সে এভয়েড করতে পারে, জি, হ্যাঁ? জি। এটা একটা কাজ। আরেকটা হলো তারা যদি খেলাধুলা করে, এক্সারসাইজ করে, তারপর হচ্ছে তারা যদি রাত না জেগে আর্লি ঘুমায়, ভোরে ওঠে, রৌদ্রে যায়, তাহলেও তারা অনেক ভালো থাকবে। কারণ হুম। ওরা তো রোগী হতে আরো দেরি আছে, হ্যাঁ? এটা জি। হচ্ছে যে নরমাল যারা বলছি। আর কিছু আছে বাচ্চারা যারা ৯ বছরে রোগী হয়েছে, ১১ বছর, ওরা আমাদের কাছে আসে, ফ্যাটি জি, জি। লিভার, হ্যাঁ? তারপর টাইপ 2 ডায়াবেটিস, ১১ বছরের বাচ্চা, ৯৫ কেজি ওজন। ওগুলো হচ্ছে তো ডাইরেক্টলি ওদের তো আর ওইসব চলবে না। জি। আমি বলছি যারা মোটামুটিভাবে সুস্থ আছে সুস্থ আছে। জি। তাদের কথা। তো প্রিয় দর্শক, এটা একটা হতাশাজনক পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এবং নিজেকে আগে পরিবর্তন হতে হবে। নিজেকে যতটা হুম। সম্ভব আমি ক্ষতির হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে। এখন ওর যদি জ্ঞানটা থাকে তখন ও পারবে। জি, যেমন সে ৩ বেলা না খেয়ে ২ বেলা খেলো, হ্যাঁ? ৩ জি, বেলা তো মানে একটা ফাস্টিং করলো। জি। মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে ওরা একটু পড়াশোনা করতে পারে। জেনজি তো আমার কথা শুনবে না। ওরা নিজেরা যদি রিসার্চ দেখে যে জাপানি বিজ্ঞানী ইসুনেরো ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজি আবিষ্কার করে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে। ওরা আবার এগুলোতে ইন্টারেস্টেড। সায়েন্স নিয়ে তাদের খুব ফ্যাসিনেশন আছে। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং কিভাবে করে, এটার উপকারিতা কি? এগুলো পড়াশোনা করলে ওরা নিজেরাই তখন একটা মিল সে স্কিপ করলো আরকি। আচ্ছা। তাতে ওই একটা ক্ষতির হাত থেকে বাঁচলো। জি, এভাবে জি, সম্ভব জি, আরকি। স্যার। স্যার এখন তো আসি যে একজন পেশেন্ট সে ডায়াবেটিস হয়ে গেল। সে কিন্তু এখন সে সুস্থ জীবনে ফিরতে চায়। জি, ফেরা তো অবশ্যই সম্ভব, স্যার। সম্ভব তো জি। অবশ্যই। তো এই যে সে সুস্থ জীবনে ফিরে গেল, আপনি যে বলেন কোষ লোড হয়ে গিয়েছে, তো কোষ খালি করতে খালি হবে। করব। তো তার একটা ধারণা যে আমি তো ৩৫ বছর ধরে জমিয়ে কোষটাকে লোড করেছি। হুম, এখন হুম। আমি কোষ খালি করলাম। হ্যাঁ, মানে আমার হোমায়ের 1 চলে আসলো। হ্যাঁ, কোষ হ্যাঁ। খালি। তো এখন তো আমি ইচ্ছামতো খেতে পারবো, কারণ হ্যাঁ। এইটা আমার জমতে আরো ৩৫ বছর লাগবে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। এরকম না। হুম। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সে ৩৫ বছর ধরে আসলে জমাইছে তা না। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, একটু করে জমছে তার লাইফস্টাইলের কারণে। হুম। তো এখন সে এটা বার্ন করলো। করার পরে সে যদি মানে এখন তো সে অলরেডি ডিজিজড। হুম। এখন তো সে সুস্থ না। অলরেডি তো তার তো মেটাবলিজম নষ্ট অলরেডি। আমরা তো তাকে এখন জোড়াতালি দেওয়া, অসুস্থ মানে আপনি বুঝবেন জোড়াতালি দিয়ে চলতেছে। জাস্ট ওকে বুঝতে হবে আমি জোড়াতালি দিয়ে চলতেছি। হ্যাঁ? এটা প্লিজ আপনাদেরকে এটা হতাশ করতে আমি চাই না। বাট এটা আপনি স্মরণে না রাখলে বারবার হোঁচট খাবেন, বিপদে পড়বেন। তো সে যদি মনে করে যে আমি কোষ খালি করছি, তাহলে তো এখন আমি বলব তাহলে ৩৫ বছরের জঞ্জাল ক্লিন করতে তাকে আরো ৩৫ বছর লাইফস্টাইল মানতে হবে। তারপর সে অনিয়ম করবে। কিন্তু আল্লাহ তাআলা এত কঠিনও নন। তিনি আমাদের জন্য রহমানুর রহিম। আমরা কি করছি? আমরা অল্প কয়েকদিন রোজা রেখে, অল্প কয়েকদিন লাইফস্টাইল মেনে, এবং যারা নতুন ডায়াবেটিস ধরা পড়েছে ওরা তো পরের দিন এসেই বলে যে আমার তো মানে সুগার একদিন পরেই আর আমার বাড়ে নাই। তো আর এমনও আছে যে ২২ বছরের রোগী ৭ দিন পরে আর সে সুগার নরমালে চলে আসছে উইদিন 7 ডেজ। হ্যাঁ? তো এরকম ২৫ বছরের রোগী, হ্যাঁ? ১ মাস ভালো করে ফলো করে সে অনেক ভালো। আমার মাই তো স্যার ১২ হ্যাঁ। বছরের ১ মাসের মধ্যে শেষ। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ। হুম। হ্যাঁ, আন্টির কয়দিন ৭৫ সময় লেগেছিল? ১ মাস ৭৫ বছর তা বয়স। না, মানে ডায়াবেটিস তার মানে মানার কয়দিন পর থেকে সুগার লেভেল নরমাল থাকছে? আপনার এখানে আনলাম তার ২৫ দিনের মধ্যে। ২৫ দিন আমার বাসায় ছিল সে হ্যাঁ, রোজার মধ্যে, হ্যাঁ, রমজানের মধ্যে। ২৫ দিন। ২৫ দিনেই মানে তার ১ সপ্তাহ করে এই ৬ এরকম করে। তো সেটাই, হুম। তাহলে ৭ দিনের মধ্যে তার ৬ জি, এসেছে, জি। সেটাই বলছি। জি, জি।
7 দিন পরেই 6 হয়ে জি, গেছে। 7 তাহলে দিনের আপনি পরেই 12 বছরের রোগী 7 হুম। দিনের মধ্যে 6 হয়েছে। তাহলে 12 বছরের রোগী 7 দিনে তার ডায়াবেটিস নরমাল হয়েছে। তারপর তো সে মেইনটেইন করছে। জি, জি, জি। নিয়ম মেনে ভালো হয়েছে, তাদেরকে নিয়ম ধরে রাখতে হবে। তো জি। এখানে প্রিয় দর্শক অনেকেই বলে যে ডায়াবেটিস ভালো হয় না। আ আমি বলি ডায়াবেটিস ভালো হয়। তো এখানে এই কথাগুলো আমি একটু ক্লিয়ার জি, করতে চাই। এটা হ্যাঁ। সেটা হচ্ছে দেখেন ওই যে ডায়াবেটিস তো রোগ না যে হওয়ার কথা ছিল। হুম। আমি বানাইছি। আমি বানাইছি। জি। তা আমি আবার কোষ ভরাট করছি। এখন আমি কোষ খালি করলাম। হুম। আমি চাইলে আবার ভরাটও করতে পারি। আমি চাইলে খালিও রাখতে পারি। এটা তো আমার ব্যাপার। ডিসিশন ইজ মাইন। এখন তার মানে কি? তার মানে আমাকে ফলো করে ডায়াবেটিস ভালো হইছে। জি। হইছে মানে আগের মতো হইছে। হওয়ার পরে এখন সে আবার ফলো করে নাই। তাহলে আবারও তার কি হবে? ডায়াবেটিস হবে। মানে কোষ তো হুম। আপনি আ ভরাইতে পারেন, কোষ খালি করতে পারেন। মানে নিয়ম মেনে সে ভালো হয়েছে। এখন অনিয়ম করলে সে আবার রোগী হবে। জি, এটা জি। বোঝার জন্যে রকেট সায়েন্সেরও দরকার নেই। এখন আসেন যদি এই যুক্তিতে বলি তাহলে এটার কিউর নাই। ওকে ভেরি গুড কিউর নাই। হোয়াট ইস কিউর? কোন রোগের কিউর আছে? আপনার ম্যালেরিয়ার কিউর আছে নাকি ম্যালেরিয়া মশা কামড়ালে আবার ম্যালেরিয়া হবে? আপনার টাইফয়েড একবার হইছে আবার হবে? তো কোনো কিউর নেই। যে কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমার জীবনে আর টাইফয়েড হবে না? আমার টাইফয়েড ভালো হয়ে গেছে? ভালো হইছে আবার হইতে পারে না? জি। নিউমোনিয়া ভালো হইলে আবার হইতে পারে না? কি বলেন? টিউমার কেটে ফেলছে আবার টিউমার হইছে। তাহলে এরকম আপনি তো কোনো রোগের ব্যাপারেই গ্যারান্টি দিতে পারবেন না। সেরকম ডায়াবেটিসও হ্যাঁ, এটাকে আপনি ভালো করে ফেলুন। ভালো করা মানে হচ্ছে মূল কারণটাকে দূর করা। ভালো করা মানে হচ্ছে আপনি ওষুধ দিয়ে সুগারকে নরমাল রাখছেন। এটাকে দমিয়ে রাখা বলে। হ্যাঁ? আর দমিয়েও না, এটা তো আরো খারাপ হচ্ছে। তা এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই। আশা করি এটা তো ক্লিয়ার হয়েছে না জি, জি। অ্যান্সারটা? জি, জি, যে জি। অ্যাকচুয়ালি কোনো রোগী যদি কিউর বলেন তাহলে তো জি। আমি রিমিশন বলেন, কিউর বলেন হোয়াটএভার। আমি বিনা ওষুধে ভালো আছি। আমার এটাই দরকার। হ্যাঁ? জি। আমি বিনা ওষুধে ভালো আছি তো আমার তো ওষুধের সাইড এফেক্ট নেই। আর যারা ওষুধ খাচ্ছে তারা তো সাইড এফেক্ট আছে। ওষুধের অবশ্যই। দীর্ঘমেয়াদে ওষুধ ১২ বছর ওষুধ খেয়েছে তার তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ওইখানে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার মায়ের জন্য বলছি এবং উনি ১২ বছর হুম। এবং আরেকটা যে জিজ্ঞেস করলো যে আমি আগের মতো চলবো, আমি ভালো হয়ে গেছি। তো ৩৫ বছরের অনিয়ম হ্যাঁ, মানে ৭ দিনে ভালো হয় না। ৭ দিনে তার সুগার কমছে ঠিকই। কিন্তু ওর ভিতরের প্রসেস কিন্তু আগের মতোই রয়ে গেছে। বুঝতে পারছেন? এবং সে যে ১২ বছর ওষুধ খাইছে সেটাও শরীরের মধ্যে আছে। এবং সে যে এত বছর অনিয়ম করছে সেটাও রয়ে গেছে। হ্যাঁ, কিছুই বদলায়নি। হুম। বুঝলেন? তো এই পুরো বডিটাকে আপনি যদি একদম টোটালি চেঞ্জ করতে চান অন্তত ৬ বছর টাইম দিতে হবে আপনাকে। 6 ইয়ার্স। কেন? যে সে আবার সব সেল শেষ হয়ে আবার নতুন সব সেল আসবে। এখন কথা হলো 60 ইয়ার্স এর একজন মহিলা তার কয়টা সেল নতুন আসবে? পুরাতন থেকে রিপ্লেস কিভাবে হবে? সেটা একটা ফ্যাক্টর। তাহলে এই যে একটা ফ্যাক্টর। কিন্তু এটা যদি ৩০ বছরের কেউ হয় তাহলে তার পক্ষে পুরোপুরি উইদিন 2 to 5 ইয়ার্স মানে একেবারে নতুন ঝকঝকে নতুন আরেকজন হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ধরেন একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি আমি ৩০ বছর চালাইছি। হুম। এখন আমি কি করছি? সব পার্টস নতুন লাগাইছি। সব এভরিথিং। একেবারে রং-টংও একদম মানে মার্সিডিজ কোম্পানির ভিতর থেকে করায় নিয়ে আসছি। হ্যাঁ? ইঞ্জিন-টিঞ্জিন সব নতুন। তাহলে গাড়িটা কি ব্র্যান্ড নিউ না? জি। তা এই প্রসেসটা আমাদের শরীরের মধ্যে আছে। এই যে অটোফেজির যে প্রসেস এর মাধ্যমে আমার একটা সেল, ড্যামেজ সেল এটাকে বডি নিজেই এনগালফ করে, হ্যাঁ? করে মানে সেটাকে ধ্বংস করে, নষ্ট আবার সে আরেকটা নতুন সেল দিয়ে রিপ্লেস করে। জি। বা একটা ডিফেক্টিভ প্রোটিন সেটাকে রিসাইকেল করে। মানে ভাঙাচোরা কাজকে নিয়ে ধরেন একটা নতুন গ্লাস তৈরি করলো, হ্যাঁ? এই কাজটা হয় কখন জানেন? যখন মানুষ অনেকক্ষণ না খেয়ে থাকে। হ্যাঁ, এটা ৬ বেলা খেলে জীবনও হবে না। তো ধরেন আমরা একটা সেল আমি অটোফেজ করলাম। ধরেন আপনি ১৮, ২০, ২২ ঘন্টা ফাস্টিং করলেন, ওম্যাড করলেন, হ্যাঁ? তো বা কেউ ৩৬ ঘন্টার ফাস্টিং করে, ওয়াটার ফাস্টিং, হুম? এমনকি কেউ ১ সপ্তাহ ওয়াটার ফাস্টিং করে, কেউ ৭২ ঘন্টার ওয়াটার ফাস্টিং করে। এটা তার বডির উপর ডিপেন্ড করে। সে পারলো কি পারল না সেটাও একটা ফ্যাক্টর। তো এখন ধরেন আপনার যে অটোফেজি হবে, তো অটোফেজি হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে যে আপনি সুগার লেভেল নরমাল থাকতে হবে। ইনসুলিন লেভেল নরমাল থাকতে হবে। হ্যাঁ? এবং এমটর ওগুলোর আর একটু জটিলতা। তো এখন যদি আপনার স্ট্রেসে কর্টিসল বাড়ে, ইনসুলিন বাড়ে তো আপনি টেনশন হলে দেখা গেল অটোফেজি হচ্ছেন। আপনি খাবার খেলে প্রোটিন খেলে অটোফেজি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ? আপনি ভাত খেলে অটোফেজি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ? আর আপনি যদি ৬ বেলা খান তাহলে তো অটোফেজি হবে কোন সময়? সেটা আমাকে একটু দেখাইতে হবে কোন টাইমে হবে? তো এইজন্য আমরা যে ৬ বেলা খেতে বলছি, ডায়াবেটিস রোগী যে ৬ বেলা খাচ্ছে এখন তার তো অটোফেজিটাই বন্ধ আছে। তাহলে আমি সবাইকে বলব আপনারা এই অটোফেজি নিয়ে গবেষণাপত্রগুলো একটু পড়েন। এবং অটোফেজি হতে হলে আপনাকে একটা বড় অংশ না খেয়ে অন্তত ১৬ ঘন্টা, ১৮ ঘন্টা, ২০ ঘন্টা, ২২ ঘন্টা এবং অটোফেজি হওয়ার শর্তগুলো পূরণ করতে হবে। হ্যাঁ? ফাস্টিং উইন্ডোটা যদি একটু স্যার বলতেন। ফাস্টিং উইন্ডোটা হচ্ছে একেকজনের জন্য একেক রকম। আচ্ছা, ফাস্টিং উইন্ডো সবার জন্য এক না। আচ্ছা, আচ্ছা, তো ফাস্টিং উইন্ডো ব্যাখ্যা করতে হলে এটা আমরা একটু পরে ব্যাখ্যা করলে ভালো। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আপনি যখন জিজ্ঞেস হুম। করছেন বলি। ফাস্টিং উইন্ডোটা হচ্ছে কি
একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটা ডায়াবেটিসের রোগী, হ্যাঁ, এখন আপনি তো ফাস্টিংই করতে পারবেন না। জি। কেন পারবেন না? কারণ হচ্ছে আপনি ধরেন ইনসুলিন নেন, তাহলে তো আপনি হাইপো হয়ে যাবেন। অথবা আপনি ডায়াবেটিস মেডিকেশন নিচ্ছেন, এখন আপনি বেশিক্ষণ ফাস্টিং করলে হাইপো হয়ে যাবেন। তাহলে আগে আমাদের কি করতে হবে? আপনাকে আগে ওষুধ বন্ধ করার জন্যে আগে দেখতে হবে যে আপনার ইনসুলিন তৈরি হয় কিনা। তাহলে সি-পেপটাইড, প্রিয় দর্শক পরীক্ষার নামটা মনে রাখবেন, সি-পেপটাইড পরীক্ষা করলে আপনার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিনা এটা বোঝা যাবে। এবং দর্শকদেরকে বোঝানোর জন্য একটু বলি, সেটা হলো আমার যে ধরেন প্রো ইনসুলিন থেকে যখন ইনসুলিন হয় তখন পেপটাইড বন্ড রিলিজ হয়, একটা পেপটাইড বন্ড রিলিজ করে, হ্যাঁ, প্রো ইনসুলিন টু ইনসুলিন। ওইটা আমরা সি-পেপটাইডটা আমরা মেপে কতটা তৈরি হচ্ছে বডির ভিতরে, ইনসুলিন কতটা তৈরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। এই সি-পেপটাইড পরীক্ষা আপনারা যদি না করান তাহলে আপনার শরীরে ইনসুলিন কতটা উৎপাদিত হচ্ছে বুঝতে পারবেন না। এটা গেল। আরেকটা হলো HOMA-IR, এটা দিয়ে আমরা খালি পেটের ইনসুলিন, খালি পেটের সুগারকে ক্যালকুলেট করে দেখি যে তার সেলুলার ওভারলোড কতটা আছে। তো HOMA-IR যদি বেশি থাকে, সি-পেপটাইড যদি নরমাল থাকে, খালি পেটে ইনসুলিন যদি বেশি থাকে এবং সুগারও যদি বেশি থাকে, তাহলে টাইপ 2 ডায়াবেটিস। আর যাদের ইনসুলিনের অভাব, যাদের সি-পেপটাইড কম, ইনসুলিন লেভেল কম, সুগার লেভেল বেশি, তার হলো টাইপ 1 ডায়াবেটিস। এখন আমরা টাইপ 1 নিয়ে কথা বলছি না, 2 নিয়ে কথা বলছি। তো টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন দিতে হবে। তখন ডাক্তারের সাথে, আজকে যেমন আমি একটু আগে একটা টাইপ 1 রোগী আসছে, তাকে আমি বললাম আপনি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিংটা লাগান, সিজিএম লাগান, এবং আপনার ইনসুলিনের ডোজ কমাতে পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনার সি-পেপটাইড যদি সামনে বাড়ে সেটার উপরে। আপনার সুগার মনিটর করেন, আপনি ভাত রুটি ফল দুধ বাদ দিলে আপনার সুগার কেমন থাকে, ওটা একটা মানে খুব জটিল ব্যাপার, এবং রুগীকেও জানতে হবে, ডাক্তারকেও জানতে হবে। এখন আসেন টাইপ 2 যেটা বলুন, ধরেন আপনার টাইপ 2, এখন আপনি ওষুধ খাচ্ছেন, ওকে, তা আমি দেখবো আগে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে, ইনসুলিনের পরিমাণ বেশি। তো ইনসুলিন বেশি থাকলে, আপনি বেশিক্ষণ না খেয়ে থাকলে আপনি হাইপো হয়ে যাবেন, ইনসুলিন বেশি। তাহলে আপনাকে ইনসুলিনটা কমাতে হবে। তো ইনসুলিন কমানোর জন্য আমরা রোগীকে পরামর্শ দিব, এটার নাম হলো ফ্যাট অ্যাডাপ্টেশন করা। কারণ কি, ফ্যাট অ্যাডাপ্টেশন একটু বোঝানোর বিষয় আছে রোগীদেরকে, যে ধরেন আমার শরীরে যে চর্বি, এই চর্বিটা আমি গলাতে পারছি না কেন, মানে কোষের যে ওভারলোড হলো, সেলুলার ওভারলোড, কোষে চর্বি জমলো, এখন জমে কেন? ইনসুলিন চর্বি জমায়, যখন ইনসুলিন বেশি থাকে সে চর্বি জমায়। এখন ইনসুলিন বেশি থাকে কেন? কারণ ওই যে কোষ যে ইনসুলিনকে বাধা দিল, তো বডি কি করে, ব্রেন বলে যে আরও ইনসুলিন বানায় যেমন হোক রক্তের চিনি কোষে ঢুকাও। তো এই জন্য বেশি ইনসুলিন তৈরি করে, এটা নাম হলো হাইপার ইনসুলিনিমিয়া। সুগার বাড়লে সেটা নাম হলো হাইপার গ্লাইসেমিয়া, হ্যাঁ, এটা নাম হলো হাইপার ইনসুলিনিমিয়া। তাহলে দেখা গেল ওই ইনসুলিন বেশি, তাই বেশি ইনসুলিন কি করে, বেশি চর্বি জমায় এবং চর্বি ভাঙতে বাধা দেয়। ইনসুলিন অ্যানাবলিক হরমোন, তো সে চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। এখন যদি কারো ইনসুলিন লেভেল বেশি থাকে, সে বেশিক্ষণ না খেয়ে থাকলে সে তো আর ফ্যাট বার্ন করতে পারছে না, তার তো আবার খেতে হবে, খেয়ে সুগার দিতে হবে, এই সুগার দিয়ে তার চলতে হবে। কারণ তার মানুষের শরীরে ধরেন ফ্যাট বার্ন করে আপনি চলতে পারেন, সুগার বার্ন করে চলতে পারেন। যেমন এই যে আমি না খেয়ে আছি, এখন আমার ফ্যাট দিয়ে আমি চলতেছি, হ্যাঁ, এখন তো আমি অনেকক্ষণ খাইনি, হ্যাঁ, কালকে খেয়েছি এসার আগে, অর্থাৎ ইফতারের পরে খেয়েছি, গতকাল রোজা ছিলাম, তো এখন তো ধরেন কিছু খাইনি, হ্যাঁ, হয়তো বুলেট কফি খেয়েছি, সেখানে কিন্তু ফ্যাট আছে, কিন্তু সেখানে প্রোটিন নাই, সুগার নাই, হ্যাঁ, তো এখন আমার ফ্যাট বার্ন চলতেছে। তো এখন আমি ফ্যাট বার্ন না করতে যদি পারতাম, যদি আমার ইনসুলিন অনেক বেশি থাকতো, তাহলে আমি এতক্ষণ না খেয়ে থাকা তো দূরের কথা, আমি দুপুরেই সেশনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেতাম, আমার হাইপো হয়ে যেত। কেননা ইনসুলিন বেশি থাকলে আপনার শরীরের চর্বি বার্ন করতে দেয় না, সেটাকে জমা করে রাখে, হ্যাঁ। এখন আমাকে ইনসুলিন কমিয়ে শরীরের ভিতরের চর্বি গলাতে হবে বা শরীরকে উপযুক্ত করতে হবে। এটাকে আমরা বলি ফ্যাট অ্যাডাপ্টেশন, মানে ফ্যাট ডিপোজিশন আর হলো ফ্যাট অ্যাডাপ্টেশন। তাহলে ফ্যাট ডিপোজিশন স্টেট হলো ইনসুলিন বেশি, সুগারকে, মানে যেমন আমার ভাত রুটি ফল দুধ, এই যে সুগার জাতীয় খাবার যেগুলো ইনসুলিনকে বাড়ায়, তা আমি হয়তো সেগুলো খাচ্ছি, হ্যাঁ। তা এখন ইনসুলিনের কাজ সুগারকে কোষে ঢুকানো, তো ইনসুলিন কোষে ঢুকাতে পারছে না, না পারলে তাহলে ও কেন পারছে না, কারণ ওভারলোড আছে। এখন আমি যদি কোষ খালি করতে না পারি, আমি যদি ফ্যাটটা বার্ন করতে না পারি, তাহলে তো আমার আর এই ডায়াবেটিস জীবনে ভালো হবে না, হবে কি? এখন ইনসুলিন বেশি থাকলে আপনি জীবনে পারবেন না আপনার কোষ খালি করতে, ব্যাপারটা খেয়াল করেন। কালপ্রিট হচ্ছে ইনসুলিন স্যার। কালপ্রিট না, এখানে ইনসুলিনের আধিক্যটা হচ্ছে প্রবলেম। কারণ ইনসুলিন না থাকলে আপনি মরবেন। যেমন টাইপ 1 হলে আপনাকে ইনসুলিন মারতে হবে, নাহলে আপনি মারা যাবেন। ইনসুলিন ইজ নট কালপ্রিট, বাট হাইপার ইনসুলিন, বেশি ইনসুলিন, এবং ইনসুলিনের তো দোষ না, দোষ তো আমার, আমি তো খাইছি, আমি তো কোষে ওভারলোড করছি, খেয়াল করছেন? তো এখন আমরা ইনসুলিন না কমায় ফ্যাট বার্ন করতে পারবো না। তা ইনসুলিন যাদের বেশি থাকে এদেরকে আমরা বলি ফ্যাট ডিপোজিশন, মানে ও যা খাবে চর্বি হিসেবে জমা হবে। আমাকে ইনসুলিন কমাতে হবে, কমালে পরে আমি ফ্যাটটা বার্ন করতে পারবো। যখন আমি ফ্যাট বার্ন করতে পারবো তখন আমি নিজের তেলে চলতে পারবো। এটাই হলো ফ্যাট অ্যাডাপ্টেশন।
যে ফ্যাট বার্ন করে চলা মানে নিজের তেলে চলা, মানে আমার সঞ্চিত যে মানে চর্বিটা আছে যেটা আমার রোগের কারণ, সেই চর্বিকে আমি ব্যবহার করব শক্তি হিসেবে করে, আমি ফ্যাট বার্নও করব আবার শক্তি পাবো, অর্থাৎ আপনি না খেয়েও অনেক শক্তি পাবেন আর আপনার কোষও খালি হবে। তো আশা করি ফ্যাট অ্যাডাপ্টেশনটা ক্লিয়ার হয়েছে তো, মানে আমি নিজের তেলে চলি। হ্যাঁ, এটার জন্য শর্ত হচ্ছে ইনসুলিন লেভেল নর্মাল করতে হবে, কম থাকতে হবে, তা কমাতে হবে, মানে হাইপার ইনসুলিনিমিয়া কমিয়ে নর্মাল ইনসুলিন, তাহলে নর্মাল রেঞ্জ হলো 4-5 ইনসুলিন বা 7-এর অন্তত নিচে। হ্যাঁ, তো ইনসুলিনটা তো আমাদের কমাতে হবে, তাই কমাবো কিভাবে এটা তো আমার জানতে হবে। হ্যাঁ, যে আমি ফ্যাট অ্যাডাপ্টেশন করবো কিভাবে। এখন ভাত খেলে ইনসুলিন বাড়ে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিনি জাতীয় খাবার খেলে ইনসুলিন বাড়ে, তাহলে ওই খাবারগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে হবে, ভাত রুটি ফল দুধ। তারপরে আমরা খাবো কি তাহলে, শাক সবজি মাছ মাংস ডিম ভালো তেল ঘি, যেগুলো তো ইনসুলিনটা অতটা বাড়বে না গেল। তারপর হচ্ছে রোজা রাখলে ইনসুলিন কমে, বারবার খেলে ইনসুলিন বাড়ে, তো আমরা বারবার খাবো না, তো ফাস্টিং উইন্ডো বাড়াবো, ওটা আসতেছে কিভাবে বাড়াবো। তারপর হচ্ছে টেনশন করলে ইনসুলিন বাড়ে, তা আমরা মানসিক প্রশান্তির চর্চা, শ্বাসের ব্যায়াম ইত্যাদি এগুলো করব, এবং ভালো ঘুমাতে হবে, কারণ রাত জাগলে ইনসুলিন বাড়ে। ঠিক আছে, তাহলে কি হলো, বেশি খেলে, বারবার খেলে, চিনি জাতীয় খাবার খেলে, রাত জাগলে, টেনশন করলে, এগুলো হলো ইনসুলিন বাড়ার কারণ। তা আমরা ইনসুলিন কমানোর জন্য তাহলে ওই খাবার বাদ দিলাম, এবার শ্বাসের 8টা শ্বাসের ব্যায়াম করলাম, তারপর হচ্ছে 8 ঘন্টা ঘুমালাম। হ্যাঁ, আর হচ্ছে আমরা ওই শাকসবজি মাছ মাংস ডিম খেলাম। এখন ধরেন আমি শুরু করলাম এইভাবে, তা একটা রুগী আসলো, তখন আমরা তাকে বলবো আপনি একটু ডিটক্স ওয়াটার উইথ পিঙ্ক সল্ট খেতে হবে, কারণ নাহলে আপনার সোডিয়াম ক্লোরাইড যেটা, তো দেখেন ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, তো যাদেরই ইনসুলিন বেশি তাদের শরীরে এমনিতেই পানি বেশি থাকে। দেখবেন অনেক ডায়াবেটিস রুগী আছে, তাদের পায়ে পানি চলে আসে, টিপ দিলে দেখবেন পা আঙুলটা ডেবে যায়, এটাকে এডিমা বলে, তো আমরা বলি রসা শরীর। হ্যাঁ, তো এরকম। তো এখন আবার যাদের সুগারও বেশি, তো ডায়াবেটিস মানে কি, সুগার বেশি ইনসুলিন বেশি, মানে টাইপ 2। তাহলে সুগার বেশি, সুগার লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, তো ব্লাড ভলিউম বাড়ে, অনেকের প্রেশার বেশি থাকে। ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, তো ব্লাড ভলিউম বাড়ে, তাহলে দুটোই বেশি থাকলে আরও। এখন আমরা যখন তাকে ইনসুলিন কমাচ্ছি, তাহলে তো ভাত রুটি ফল, তাহলে চিনি কমাচ্ছি, ইনসুলিন কমাচ্ছি, এখন ও শরীরে অতিরিক্ত যে পানিটা এটা সব বেরিয়ে যাবে। তাই অনেক রুগী বলে যে আমাদেরকে, আমার তো এখন অনেক প্রস্রাব হচ্ছে, আমি তো এত পানি খাইনি, এত প্রস্রাব কেন হচ্ছে, কারণ ওই শরীরে জমা ছিল। এখন প্রস্রাব যখন হবে, তো ইউরিন তো আর মানে ওয়াটার না, মানে ইউরিনের ভিতরে তো আপনার সব ইলেকট্রোলাইট বেরোচ্ছে, পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড সবই তো বেরোচ্ছে ইলেকট্রোলাইটস। এখন আপনি যদি প্লেন পানিটা খান, তাহলে কি হবে, আপনার সোডিয়াম ক্লোরাইড মানে আপনার কমে যাবে, কমে গেলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, বসা থেকে দাঁড়ালে চিৎপটাং চক্কর দিবে, তারপর বলে আমি ওনার পরামর্শে শেষ। তো এটা যারা জানে না তারা এই কাজ করে। আবার অনেকে আছে প্রেশারের রুগী, তারা ভাবে আমি প্রেশারের রুগী লবণ খাবো, তো খায় না, আমাদের উপদেশ দেওয়ার পরেও খায় না, তো তারাই বিপদে পড়বে, তারাই বিপদে পড়বে। তাই জন্যে একটু পিঙ্ক সল্ট খেতে হবে। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তার একটু ডাবের পানি খেতে হবে, নাহলে পটাশিয়াম, কারণ আমরা ফল বন্ধ করছি, দেখেন অনেক কিছু, তো শাকসবজি বেশি করে খেতে হবে আর ডাবের পানি একটু খেতে হবে। কচি ডাব, ডাবের শ্বাসেও কিন্তু সুগার বাড়ে, ও খাবে একদম কচি যারা শুরুতে। তাহলে কি হলো, মাছ মাংস ডিম শাক সবজি তেল ঘি ভালো ভালো এগুলো সব খেলো, সাথে পিঙ্ক সল্ট মেশানো পানি, ডাবের পানি, এছাড়া চিয়া সিড আছে, তারপর হচ্ছে বেকিং সোডা আছে, হলুদের পানি আছে, এগুলো সে আমরা দেখে তার যেটা দরকার দিব। তা এখন সেইভাবে খাচ্ছে। হ্যাঁ, তা খেয়ে এখন দেখা গেল তার প্রথম দিকে তার অনেক ক্ষুধা, তো খাবে। প্রথম দিকে আমাদের কোনো খাবারের রেস্ট্রিকশন নাই, খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট যারা ডায়াবেটিস রোগী। আর আগে ওষুধ তো বন্ধ করতে হবে, কারণ ওষুধ যদি সে খায় আর যদি ভাত রুটি ফল দুধ না খায়, তা তো আর হাইপো হয়ে যাবে, তাই জন্য তাকে ওষুধ বন্ধ করতে হবে। তার আগে অবশ্য তার ইনসুলিন তৈরি হয় কিনা এগুলো দেখে নিতে হবে। দেখিনি আমরা এখন তার ওষুধ বন্ধ করলাম, করে তাকে আমি খাবারের পরামর্শ দিলাম, তো সে খাচ্ছে, ওষুধ বন্ধ করছে, এখন সুগার তো মাপতেছে, সুগার বাড়ে কিনা দেখবে। তো সুগার যদি অনেক বাড়ে তাহলে নাহলে একটা ওষুধ খাইলো, সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু সুগার যদি তার না বাড়ে তার ওষুধ খাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর যেহেতু সে ওষুধ বন্ধ করছে, তো স্বাভাবিকভাবে কি হয়, ডায়াবেটিস রোগী যদি ওষুধ না খায় সুগার বেড়ে যাবে, তাই তো হবে, তাহলে হাইপো হওয়ার তো কোনো সুযোগই নাই। আর আমরা এই জন্য প্রথম দিকে তাদেরকে বলি যে আপনারা ক্ষুধা লাগলে খাবেন, তা আপনি ডিম কয়টা খেতে চান, বলে আমি 4টা খেতে চাই, খান। বলে যে আমি স্যার 6টা খেতে চাই, খান। তা আমি বলে কি এমনকি 8-10টা খাবেন, বলে না না এত খাবো না, আমরা তাও খাইতে পারবেন, সমস্যা নেই, যদি আপনার ক্ষুধা লাগে খাবেন। সোজা কথা হচ্ছে তাদেরকে আমরা কোনো খাবারের রেস্ট্রিকশন দেই না, শুধু খাবারটাকে চেঞ্জ করি।
মানে কি ভাত রুটি ফল দুধ বন্ধ, আর প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বন্ধ, শাকসবজি মাছ মাংস ডিম তেল ঘি যা পারো খাও, মানে যেটা খুশি তার খেতে পারো। হালাল তৈয়ব খাবার। হ্যাঁ মানে আমরা না হালাল তো না, মানে আমরা যে খাবারগুলো তাকে আচ্ছা, খেতে আচ্ছা, দিব, মানে আচ্ছা, মাছ আচ্ছা। মাংস মাছ, ডিম মাংস, শাকসবজি। হুম, এখন ভাতও তো হালাল, কিন্তু হুম, ওটা তো এখন খেতে হুম, পারবে না। খেজুর তো আরো হালাল, এখন খেতে পারবে না। মধু তো হালাল, এখন খেতে আচ্ছা, পারবে খেতে না। পারবে না, এখন জি। এটা হলো সাময়িক সময়ের জন্য। এখন তাহলে কি হলো, প্রথম দিকে তারা বেশি খেলো, হুম, এবং খাবার কোনো রেস্ট্রিকশন নেই, হুম, টাইমেরও কোনো রেস্ট্রিকশন নেই। হুম, হ্যাঁ, হুম, এইভাবে আস্তে আস্তে আমরা দেখবো যে তার ক্ষুধাটা কমবে কিনা। যখনই ইনসুলিন কমতে শুরু করবে তখনই ক্ষুধা কমতে শুরু করবে, যখনই ক্ষুধা কমতে শুরু করবে তখনই আমরা তাকে খাওয়ার পরিমাণ কমাতে বলবো। তো এখন ধরেন ডায়াবেটিস রোগী, সে ধরেন সন্ধ্যা 6টা-7টার মধ্যে খাওয়া শেষ করলো, যখন আমাদের ফলো করছে করে, তখন সকালে ভোরে উঠে তার খিদে লাগছে তো খাবে। কিছুদিন পরে আমরা বলবো আপনি এক কাজ করেন, সকালের খাবারটা 1 ঘন্টা পরে খান। তো দেখা গেল সে 1 ঘন্টা পরে খেলে কোনো অসুবিধা হচ্ছে না। কিছুদিন পরে বলবো তাহলে আপনি 2 ঘন্টা পরে খান। তো এখন সে যদি সন্ধ্যা 6টা-7টায় খাওয়া শেষ করে, পরের দিন যদি 6টায় খায়, তাহলে তো 12 ঘন্টা আমার স্পেসিং হয়ে গেল ফাস্টিং। এভাবে আমরা তাকে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, তারপরে এমনকি 24 ঘন্টা, মানে দিনে একবার খাবে। হ্যাঁ, এরকম আমরা পর্যায়ক্রমে নিব এবং এইটা কতদিন চলবে, যতদিন তার কোষ খালি না হচ্ছে। হ্যাঁ, এবং সব দিন একই রকম চলবে না। কোনো দিন সে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ফাস্টিং করলো, কোনো দিন সে 18 ঘন্টা করলো, কোনো দিন সে একেবারে সুন্নতি তরিকায় রোজা রাখলো, যেমন সোম বৃহস্পতি বা অন্য সময় রোজা রাখলো একেবারে। তা সেহরিতে সে লবণ মেশানো পানি খাবে, হ্যাঁ, খেয়ে রোজা রাখবে যদি সে পারে। আর না পারলে সে সেহরিতে ডিম খেলো, হ্যাঁ, বা বাদাম খেলো একটা কিছু, বা সালাদ টালাদ খেলো, এরকম। তো এইভাবে আমরা তাদের ফাস্টিং, তাই আমাদের ধরেন 16 ঘন্টা ফাস্টিং আছে, 18 ঘন্টা ফাস্টিং আছে, কমপ্লিট রোজা আছে, হ্যাঁ, ড্রাই ফাস্টিং, এরকম 20 ঘন্টা ফাস্টিং আছে, 24 ঘন্টা। আমরা সাধারণত আমার রোগীগুলোকে আমি রিকমেন্ড করি না যে 24 ঘন্টার বেশি ফাস্টিং করতে, মানে আমার কথা ওমের। কারণ আমি দেখেছি অনেক দিন ধরে মানতে একসময় অ্যাকচুয়ালি সে অটোফেজি সব বেনিফিটই পেতে থাকে যদি সে পর্যায়ক্রমে করতে থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের যারা অনেকে আছে যে আমি একটু ফাস্টিং করতে চাই 36 ঘন্টা, আমার ভালো লাগে, করো, আমার আপত্তি নেই, কিন্তু বিপদে পড়লে আমারে কিছু বলতে পারবো না। কেননা তুমি যদি নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝো, করো, সেটা তোমার ব্যাপার। তো এরকম অনেকে করে, কিন্তু আমি মানে রিকমেন্ড করি না আমার সেফটির জন্য। হ্যাঁ, আমরা সেফটির জন্য, কারণ এইসব ধরেন এরপরে 24 ঘন্টা ফাস্টিং ইটস ইজি, আমরা যারা ফ্যাট অ্যাডাপ্টেশন করেছি নো প্রবলেম। তা এরপরে যদি বেশি করতে যায় তো তার ইলেকট্রোলাইট দেখতে হয়, বা তার মানে গ্লুকোজ মনিটরিং করতে। এখন আর যদি 7 দিন যারা ফাস্টিং করে, সাধারণত তাদেরকে একটা ক্লিনিক্যাল সেট আপে তার সব ব্লাড টেস্ট করে, ডাক্তারের তত্ত্বাবধানে থেকে করে। তা আমরা তো আর সেটা করছি না, এই জন্য আমরা সেফ সাইডে থাকার চেষ্টা করি। তার মানে এই না যে সে পারবে না, তার যদি সে যদি তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, সে পারবে। তো আশা করি বোঝা গেল ফাস্টিং। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ফাস্টিং কারা করবে। হ্যাঁ, যাদের ওজন কমানো দরকার, কোষখালি দরকার, হ্যাঁ, এরা করবে। কিন্তু দেখা গেল একটা লোক শুকিয়ে গেছে, হ্যাঁ, তার ওজন বাড়ানো দরকার, সেও যদি এত ফাস্টিং করে তাহলে মুশকিল। তাকে আগে ওজন বাড়ানোর চেষ্টা করতে হবে। তো ওজন বাড়ানোর জন্য তাকে ভালো খাবারগুলোই খেতে হবে। যেমন এখানে আরেকটা কোশ্চেন আসবে প্রাসঙ্গিক, সেটা হলো শুকনা রোগীরা আমাদের মেনে এটাই করতে যাচ্ছিলাম স্যার। শুকনা রোগীরা, যে একজন শুকনা রোগী, হ্যাঁ, সে আপনাকে মানলো, 1 মাস মানলো, সে তার ওজন একদম ঠিক আছে, একদম নালে আরো কমাইলে একদম শেষ। তো সেক্ষেত্রে সে কি করবে? সে মেইনটেইনিং তার কি ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস আছে। ওকে, ঠিক আছে। প্রথমে দেখবো যে ডায়াবেটিস রোগী, তার ওজনটা যদি কম থাকে, আমি একটু ভয় পাই। কারণ কি, সাধারণত যাদের ইনসুলিন বেশি তাদের ওজন বেশি থাকে, আর যাদের ইনসুলিন কম তাদের ওজন কম থাকে। হ্যাঁ, তো প্রথমে আমাকে দেখতে হবে যে ওর কি টাইপ 1 কিনা। আর যদি বলে যে আমার হঠাৎ করে ওজন খালি কমছে এবং বাড়াতে পারছি না, তাহলে তো একেবারে মানে আমি আরো নিশ্চিত হব যে তার ডায়াবেটিস টাইপ 1। আর সিপেপটাইড করলে তো মহা নিশ্চিত হয়ে যাব যে একদম কনফার্ম। হ্যাঁ, সিপেপটাইড এবং ইনসুলিন লেভেল করলে আরো নিশ্চিত হয়ে যাব। তো তাদের জন্য তো অন্য পরামর্শ, তাদের জন্য তো এটা টাইপ 1 না স্যার, এমনিতেই টাইপ 2 কিন্তু শুকনা। ওকে, গুড। সেক্ষেত্রে এখন ধরেন তাহলে আমি ধরে নেব তার যদি ধরেন ইনসুলিন বেশি, সুগারও বেশি, তাহলে বুঝবো যে হুমায়ুরও বেশি। হ্যাঁ, হুমায়ুর বেশি। সেক্ষেত্রে আমি বুঝবো যে তার তো শরীরে চর্বি আছে, শুকনা শরীরেও চর্বি আছে, ভিসেরাল ফ্যাট, ভিতরের ফ্যাট, হ্যাঁ, কোষের ভিতরে, বাইরে না। একে আমরা একটা নাম আছে, এটা হলো টফি। হ্যাঁ, থিন আউটসাইড, ফ্যাট ইনসাইড, মানে টফি। হ্যাঁ, মানে এই আর কি, মানে বাইরে দিয়ে ফিটফাট, ভিতরে আর কি চর্বির
হার্ট মানে হুম, মানে বাইরের শুকনা কিন্তু এরকম বহু রোগী আমাদের হুম। আসছে যাদের বাইরে শুকনা ভিতরে মানে অলরেডি রিং 3টা আছে, বাইরে শুকনা ভিতরে অলরেডি বাইপাস আছে। হ্যাঁ, শুকনা কিন্তু তার টিজি বেশি স্যার, টিজি এরকম বেশি, ফ্যাটি লিভার ফ্যাটি লিভার আছে এরকম হয়। তো সেক্ষেত্রে এখন কি এবার করবে? সেক্ষেত্রে মানে কি আমি বুঝাচ্ছি, হুম, তাহলে এখন মানে কি তার মানে ভিতরে চর্বি তো আছে। তো হুম, এখন আমাকে যদি তাকে সুস্থ করাইতে হয় তাকে কোষ খালি করতে হবে, এখন হুম, কোষ খালি করতে গেলে তার ওজন কমবে, হুম, আর ওজন না কমলে সে কি হবে, মানে তার সুস্থ হবে না জীবনও। হুম, হুম, তো এক্ষেত্রে আমাদের করণীয় কিছু নেই, আমাদের কি করতে হবে, ওদেরকে আমরা ওজন কমানোরই পরামর্শ দিব, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটা টেকনিক খাটাইতে হবে। কি, তাকে আমি মাছ, মাংস, ডিম, শাক, সবজি বলবো একটু বাড়ায় খান, একটু বাড়ায় খান, কম খায়েন না, কিন্তু এগুলো কিন্তু আপনি ভাতড়ি ফল দুধ খায়েন না, চিনি জাতীয় খাবার খায়েন না, বুঝতে পারছেন। এবং তাকে বলবো আপনাকে একটু জিম টিম করতে হবে, মানে ওজন নিতে এক্সারসাইজ হবে, করতে হবে, আর 8 ঘন্টা ঘুমাতে হবে। হ্যাঁ, তাতে করে হবে কি, ওর খাবার পরিমাণ কমাবো না, ওর খাবারগুলো চেঞ্জ করব, মানে মাছ, মাংস, ডিম, শাকসবজি খাবে, কিন্তু সে একটু বাড়ায় খাবে, কারণ তার ওজন বাড়ানোর দরকার। হ্যাঁ, এই জন্য সে বাড়ায় খাবে, কিন্তু আবার ওদিক থেকে সে ভিতরেরটা বার্ন করবে ঠিকই, এদিকে মাসেল টাসেল বানায় ওজনটা ঠিক থাকবে। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, এটা হলো টেকনিক। এটি টেকনিক। আরেকটা একটা বিষয় আমি প্রায় শুনি, আমার মায়েরও এটা প্রবলেম যে আপনার ফাস্টিং ব্লাড সুগারটা বেশি থাকে 8.5 এরকম, আবার নাস্তা খেলো, নাস্তা খাওয়ার পরে 5.5। এটা হচ্ছে ডন ফেনোমেনন, এটা নর্মাল ফিজিওলজি। আপনি দেখেন আমাদের তো ইনসুলিন কি করে, ব্লাড সুগারটাকে মানে কোষের মধ্যে ঢুকাচ্ছে। তা আপনি তো অনেকক্ষণ খান নাই, তাহলে আপনার ইনসুলিন লেভেলটা তো কম, নর্মাল, মানে নর্মাল। তা এখন আপনার ওই যে সকালের দিকে বডিতে স্টেরয়েড আসে, হ্যাঁ, মানে 2টোর পরে আপনার স্টেরয়েডগুলো আসতে থাকে যে দিনের কাজের জন্য করার। তো স্টেরয়েড আবার কিছু সুগার মানে নিয়ে আসে, সুগার তৈরি করে স্টেরয়েড। তো এখন আপনি ওই সুগারটা সকালে মাপলে দেখবেন একটু বেশি আছে, এটাকে বলে ডন ফেনোমেনন। হ্যাঁ, নর্মাল ফিজিওলজি। তো এখন যখন আপনি খাবার খেলেন, খাবার খেলে তো ইনসুলিন আসলো, ইনসুলিন এসে তো ওই সুগার ওগুলো সব ভিতরে ঢুকায় দিই। হ্যাঁ, এটা একটা ন্যাচারাল নর্মাল ব্যাপার, এটা গেল। কিন্তু অনেকের আছে যাদের লিভারের প্রবলেম বা ফ্যাটি লিভারের রোগী, হ্যাঁ, তাদের কিন্তু এরকম সকালে বেশি থাকে। হ্যাঁ, তখন তাদের ওই যে ফ্যাটি লিভার ভালো হলে এটা আবার ঠিক হয়ে যায়। আবার অনেকে যাদের স্ট্রেস বেশি, ঘুম কম হয়, তাদেরও এটা হতে পারে। তো এটাই আর কি, কিন্তু এটা হচ্ছে একেবারে নর্মাল। তো এখন যদি খাওয়ার পরে সুগার বেশি থাকে তাহলে না প্রবলেম। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, খাওয়ার পরে সুগার নর্মাল হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আবার অনেকে বলে যে আল্লাহ, খালি পেটে বেশি, খাওয়ার পরে কম। হ্যাঁ, এটা তো একটা কেমন। তা আমি পরে ওদেরকে বলি কি যে আপনি এক কাজ করেন, আপনি ওই যে ভাত রুটি খান, খেয়ে দেখেন বাড়ে কিনা। তো বলে হ্যাঁ, ভাত রুটি খেলে তো বেড়ে যায়। হ্যাঁ, তাহলে আমি কি বলি যে আমাদের খাবার খেলে যে সুগার কমে তারই তো প্রমাণ, যে আপনার সুগার সকালে বেশি ছিল, আপনি আমাদের নিয়মে নাস্তা করছেন, সুগার কমে গেছে, তাহলে ফুড ইজ মেডিসিন। মানে আমরা যে খাবার দিচ্ছি এটা তো সুগার কমানোর খাবার। আর আপনাকে ডাক্তার যে ব্রেকফাস্ট করতে বলছে, অর্থাৎ দুইটা তিনটা রুটি, হ্যাঁ, ডাল, তো ওইগুলো খেয়ে দেখেন বেড়ে যাবে। তাহলে ওরা তো রুগীকে ডায়াবেটিস বাড়ানোর চিকিৎসা করছে, আর আমরা কমানোর চিকিৎসা করছি। হ্যাঁ, এটা আমরা বোঝানোর জন্য বলি। বোঝা গেল? শুধু দেখার বিষয় যে স্ট্রেসে বাড়ছে কিনা, স্লিপ কোয়ালিটি একটা হ্যাম্পার করছে কিনা, বা লিভারের প্রবলেম আছে, এই তিনটা হচ্ছে, তো ওগুলো কারেকশন করতে হবে। এখন স্যার একটু অন্য প্রসঙ্গে যাই, গর্ভকালীন ডায়াবেটিস প্রসঙ্গে। এটা ভিন্নতাটা কি, মানে সাধারণ ডায়াবেটিসের চেয়ে সাথে আমি গর্ভকালীন ডায়াবেটিসের যদি একটু তুলনা করি, মানে ভিন্নতাটা কোথায়? আচ্ছা, এটা হচ্ছে কি, অনেকের জেস্টেশনাল ডায়াবেটিস হয়, তো এখন আমার মানে আমি একটু মানে একটা নিয়ে এটা গবেষণা আমার করার খুব ইচ্ছা ছিল, যে আপনার বান্ধবী আছে, ওরে বলেন যে রাজি হলে, হ্যাঁ, উনি তো গাইনির বড় ডাক্তার, যে কি, যে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে আগে থেকে, প্রি এক্সিস্টিং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ওদেরই গর্ভকালীন আপনার ডায়াবেটিস হতে পারে। তো যাদের আগে থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স নাই তাদের হবে না। আমি এটা নিয়ে একটু গবেষণা করতে চাই, যে আমাদের কিছু রুগীকে তাদের হোমায়োটাইড চেক করলাম আগে থেকে করে, তার ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, সে কনসিভ করলো, তার ডায়াবেটিস হয় কিনা। আর হচ্ছে যাদের অলরেডি ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আগে থেকে আছে, হ্যাঁ, তো ওনার নর্মাল, যারা আমাদের মানে টানে না, তো উনি করালো, দেখলো তার কেমন। আমি আলাপ করেছিলাম স্যার, আমার বান্ধবীর সাথে, বলেছে যাদের পিসিও থাকে তাদের ডায়াবেটিস আসেই। ওকে, তাহলে পিসিও যাদের থাকে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছেই, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বলেই তো পিসিওএস হয়েছে। পিসিএস হয়েছে তো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। তার মানে তো আমাদের এটা না, আমি বলছি যে এটা একটা প্রজেক্ট নিতে প্রমাণ করার জন্য, যদিও আমরা জানি অ্যান্সারটা হচ্ছে এখন এই জেস্টেশনাল ডায়াবেটিসটা অনেকের থাকে, অনেকের আবার চলে যায়, মানে পরবর্তীতে কন্টিনিউ করে আবার ফিরে আসে। সোজা গলা ওর তো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এখন হয়েছে কি, ওই যে মানে গর্ভকালীন সময় তো তার অনেক স্ট্রেস থাকে, তার পুরো মানে থার্মোডাইনামিক অনেক কিছু তার চেঞ্জ হচ্ছে, তার শরীরের টেম্পারেচার, তার মেটাবলিজম, তার
মানে একটা সৃষ্টি, মানে অনেক কিছু, হ্যাঁ। তো এক্ষেত্রে সব কিছু মিলে তার সুগার লেভেলটা বেড়ে যায়। এখন মজার ব্যাপার, ওর সুগার লেভেল বেড়ে গেলেই ডাক্তার ওর ইনসুলিন মারো, কোনো কথা নেই, বুঝছেন। এবং এটা খুব খারাপ জিনিস, সেটা হলো, এটা নিয়ে আমরা একটা আলাদা এপিসোড করবো, জি, হ্যাঁ। জি। তা আজকে সংক্ষেপে সারতেছি, সেটা জি। হলো প্রিয় দর্শক, আপনার ডাক্তারের সঙ্গে কথা বলবেন, যদিও জানি না তারা এটাতে কতটুকু রাজি হবে, কিন্তু এটা অবশ্যই লাগবে। যেমন আমারই মামাতো বোন, তার একই সমস্যা, তো তাকে ডাক্তার ইনসুলিন দিয়ে দিয়েছে, সে নিজেও ডাক্তার, তাকে ডাক্তার ইনসুলিন দিয়েছিল, আমাকে ফোন দিয়েছে, ভাই আমি কি করবো, আমার সুগার হচ্ছে 5.5 থাকে, আমার HbA1c এরকম 5.4, হ্যাঁ, এখন আমাকে ইনসুলিন তো দিয়ে দিছে। তাই বললাম তোমার ডাক্তারকে বলো তোমার ইনসুলিন লেভেল দেখে ইনসুলিন দিতে, তুমি সি-পেপটাইড মাপবা, তোমার ফাস্টিং ইনসুলিন মাপবা, তোমার যদি ইনসুলিন বেশি থাকে তাহলে তুমি যদি আরো ইনসুলিন নাও তুমি বিপদে পড়বে। তারপর ও তো ডাক্তারও বুঝছে, তা মেইনলি দেখা যাচ্ছে এসব ক্ষেত্রে এরা ডাক্তাররা বুঝবে যে যাদের ডায়াবেটিস জেস্টেশনাল ধরা পড়লো এবং তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতেছে, মানে সুগার নিয়ন্ত্রণে রাখছে, তাহলে সুগার এত রাখতে হবে, ওদের একটা মানে ক্রাইটেরিয়া সে ফুলফিল করতেছে, ভালো কথা। এখন এই রুগীর যখন সুগার নিয়ন্ত্রণে রেখে ইনসুলিন দিয়ে সুগারকে নিয়ন্ত্রণে রেখে যখন বাচ্চা হয়, তাহলে এত বড় একটা বাচ্চা হয়েছে এবং বাচ্চাটা একটু পরে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় জন্মের পরপরই, তো তাকে সুগার খাওয়ানো লাগে, হ্যাঁ। এটার কারণ কি দেখি ডাক্তাররা বলতে পারে কিনা, বলতে না পারলে আমি বলে দিই না। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওর ইনসুলিন তো মাপেই নাই, আর এই যে ইনসুলিনই তো বাচ্চাটারে বড় বানাইছে, ইনসুলিনই না গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিনই তো আপনার অ্যানাবলিক হরমোন, ইনসুলিন তো তার বেশি তো অবশ্যই বেশি, আরো ইনসুলিন দিচ্ছে তার শরীরে ইনসুলিন বেশি, আরো ইনসুলিন দিচ্ছে, তো এই রোগের ইনসুলিন মাপেও নাই, হ্যাঁ, না মেপেই দিছে মুখস্থ, দেখেন অবস্থা। তাহলে এটার বিচার কি আবার হবে? প্লাসেন্টার মাধ্যমেও চলে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, বাচ্চা হিসেবে ভিতরে চলে, অবশ্যই যাচ্ছে বলেই তো এই অবস্থা হয়েছে। এখন সুগার নিয়ন্ত্রণে রাখছে কিন্তু ইনসুলিন উঠেছে আকাশে, রোগীর ইনসুলিন বেশি, তাকে আরো ইনসুলিন মারছে, তাহলে এই যে ক্রাইমটা করতেছে না জেনে, তাহলে এটার উত্তর কি হবে, এটার বিচার কে দিবে, এটার বিচার কি? তো এই জন্য আমি বলবো যে এগুলো আমাদের ইনসুলিনও দেখতে হবে, প্রতিটা ডায়াবেটিস রোগীর সুগারও দেখতে হবে। যদি ইনসুলিনের অভাব থাকে, ভাই আপনারা দেন, আমি উৎসাহ দিলাম, মারেন ইনসুলিন, আরো মারেন ইচ্ছা মতো, হ্যাঁ, খুশি, আপনার যত দামি ইচ্ছা মারেন, হ্যাঁ, যে কোম্পানি আপনারে ভালোবাসে তাদের মারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ইনসুলিন না মেপে, রুগীটার ইনসুলিন কত না জেনে যদি দেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন, হ্যাঁ, আল্লাহর কাছে দায়ী থাকবেন। তা আপনাকে অবশ্যই ইনসুলিন মেপে দিবেন। ইনসুলিন শুড বি আপনার 6, মানে নর্মাল, আমি এটা একদম হাই রেঞ্জ বলছি, মানে 7-এর নিচে থাকলো না, 6, কিন্তু 6-এর যদি আপনার বেশি থাকে বা 7-এর বেশি থাকে বা 8-এর বেশি থাকে বা 10-এর বেশি থাকে, তাহলে তো রোগীর ইনসুলিন আছে। আর সি-পেপটাইড যদি ওনাতে তা আপনি আরো ইনসুলিন তারা দিবেন কেন? আর সাধারণত এদের ইনসুলিন তো অনেক বেশি থাকে, 12-22 এরকম, কিন্তু মাপে না, তো জানে না, এই জন্য কারো 32ও থাকে, জানে না, ওর ভিতরে আবার ইনসুলিন মারতেছে। না স্যার, এটাই বলছিলাম, যে একটু বললাম যে পিসিও থাকলে তার হচ্ছে, তো রিস্ক ফ্যাক্টর গুলা কি কি স্যার? যে রিস্ক ফ্যাক্টর সেম, মানে তার খাওয়া, রিস্ক ফ্যাক্টর তো একই, খাওয়া যা খায় সবাই তাই খায়, আর প্রেগন্যান্সিতে আরো বাড়ায় খায়, যে বাচ্চা বড় হবে খাইলে, আসলে তো বাচ্চা বড় হয় না, মা বড় হয় আর বাচ্চাটা ছোট হয়ে যায়। মেয়েটা তো সুস্থ ছিল, সে তো গর্ভকালীন সময়ে সে ডায়াবেটিস, অ্যাকচুয়ালি সে সুস্থ ছিল না, সে তো জানে সে সুস্থ ছিল, সে জানে সুস্থ ছিল, কিন্তু ও তো সুস্থ ছিল না। এই জন্য তো বললাম প্রথমে, তো সে ভাবতেছে সে সুস্থ, এখন এই ভাবনা মানে এটা সত্যি কিনা এটা জানার উপায় কি? এটাই তো আছে, উপায় আছে। প্রথম হচ্ছে যে সে হোমায়ার করাবে, তার হোমায়ার যদি 1 থাকে, কংগ্রাচুলেশন। সে ইনসুলিন যদি 4-5 থাকে, সুগার যদি 5-6 থাকে, ওকে, কংগ্রাচুলেশন, ডাবল কংগ্রাচুলেশন, সুস্থ। হ্যাঁ, তার HbA1c যদি আপনার 5.8-এর নিচে থাকে, ওকে, কংগ্রাচুলেশন। তার ভিটামিন ডি যদি 90-100 থাকে, ওকে, তাইলে না আপনি সুস্থ। CRP যদি 3-এর নিচে থাকে, TG/HDL রেশিও যদি 2-এর নিচে থাকে, TG যদি 90 থাকে, HDL যদি 60 থাকে, তাহলে সুস্থ, ঠিক আছে। তাকে আগে সুস্থ প্রমাণ করতে হবে। এই জন্য প্রতিটা মায়েরই মানে বাচ্চা নেওয়ার আগে বা মানে সবারই উচিত এগুলো দেখা, দর্শককে এটাই আর কি, এক্স্যাক্টলি, এটা গেল একটা। আরেকটা সচেতন করা, আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে তাদের যে সুস্থ, আসলে সুস্থ কিনা এটা একটা প্রমাণের বিষয়। তো এখন দেখা গেল যে আপনি বললেন যে মানে রিস্ক ফ্যাক্টর হচ্ছে যারাই সয়াবিন তেল খায় তাদেরই হতে পারে, যারাই ওই যে বারবার খাচ্ছে তাদেরই হতে পারে, হ্যাঁ, তারপর যারা ব্যায়াম করে না তাদের হতে পারে, যারা রাত জাগে টেনশন করে তাদের হতে পারে, যারা রোদ্রে যায় না, ঘাসে হাঁটে না, তাদের, এরাই রিস্ক ফ্যাক্টর এগুলোই সেম। প্রেগনেন্সির জন্য আলাদা না, কিন্তু প্রেগনেন্সিতে হয় কি, এটা মানে জিনিসটা ধরেন আপনার প্রি এক্সিস্টিং, মানে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, কিন্তু
আপনি বডি তো বেশি ইনসুলিন তৈরি করে এটাকে নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু এখন আপনার খাওয়া দাওয়া বেড়ে গেছে, এখন আপনার পেটে বাচ্চা, এখন আপনার ব্লাড ভলিউম সবকিছু আপনার ভিন্ন রকম না, সে স্ট্রেসও বেড়ে গেছে, হ্যাঁ, তো তার হরমোন টরমোন সব এগুলোর কারণে ওটা এখন মানে সারফেসে চলে আসছে। এটা তো বাচ্চা হওয়ার পরে চলে যায় স্যার, এই ডায়াবেটিসটা চলে যায়, কারো যায় না, কারো আবার ফিরে আসে, না, এবং এটা ফিরে আসে আসার অবশ্যই সম্ভাবনা কতখানি? অনেক বেশি, অনেক বেশি। কিন্তু তারপরেও কিন্তু সচেতন হয় না অনেকে, সচেতন তো কেউই হয় না, মানে ডায়াবেটিস হওয়ার পরে কি হয় নাকি? আমি তো অনেক ডায়াবেটিস রোগীকে দেখছি, তাও হ্যাঁ, তারা আরো বেশি মিষ্টি খেতে পছন্দ করে, হ্যাঁ, তারা রাত 2টা বাজে ফ্রিজ খুলে মিষ্টি খায়। তো সচেতনতা তো তৈরি করার জন্যই তো আমাদের এই প্রোগ্রাম। এখন এই প্রোগ্রাম যদি তারা দেখে সচেতন হবে, এটাই হচ্ছে কথা। জি স্যার, আপনি তো সবসময় বলছেন যে আপনাদের ভবিষ্যৎ পরিণতিটা খারাপ, আপনারা প্যারালাইজড হয়ে যেতে পারেন, আপনারা হার্ট। তা আমি বলছি বলে না তো, ওরা তো আমার কথা বিশ্বাস করার দরকার নেই তো। আমি একটা সহজ বুদ্ধি দেই, আমি বললে আমি তো আর পীর সাহেব না, আমি তো আর মনে করেন যে ইয়া করি না। তা আমি সবাইকে একটা জিনিস বলতে চাই প্রিয় দর্শক, সেটা হচ্ছে দেখেন, আমার কথা বিশ্বাস করেন না। আপনি দেখেন একটা ডায়াবেটিস রোগী 10 বছর সে ওষুধ খাইছে, ইনসুলিন দিয়েছে, যাই করছে, 10 বছর ওষুধ খেয়ে তার কি হয়েছে, 20 বছর পরে তার কি হয়েছে, 30 বছর পরে কি হয়েছে, আপনারাই দেখেন। অথবা আপনি যাদের ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয়েছে তাদেরকে ওই পিছন থেকে হিস্ট্রি নিন, আমরা এটাকে বলি যে আবার পিছনে যান, কি যে আপনি কবে থেকে ডায়াবেটিস, আপনি কতদিন ধরে ওষুধ খান, আপনি কোন কোন ডাক্তার দেখাইছেন, কয় বেলা খাইছেন, কিভাবে চলছেন, জিজ্ঞেস করে কিভাবে, তাহলে দেখবেন যে চিকিৎসা নিতে নিতে ওষুধ খেতে খেতে তার এখন রেটিনোপ্যাথি হয়েছে। তাহলে ডায়াবেটিস চিকিৎসা করে তো তার রেটিনোপ্যাথি থেকে তারা বাঁচাতে পারলেন না। রেটিনোপ্যাথি মানে পুরো বিশ্বটাই তো অন্ধকার স্যার, সবকিছুই, তার জীবনটাই অন্ধকার, সবই অন্ধকার। এরপর আসেন, তারপর দেখেন যাদের কিডনি নষ্ট হয়েছে, ডায়াবেটিস রোগী, হ্যাঁ, নেফ্রোপ্যাথি, তা দেখেন যে তাদের এই যে নেফ্রোলজি যে ডিপার্টমেন্টগুলো আছে, হ্যাঁ, বা মানে বার্ডেমেরও একটা ডিপার্টমেন্ট আছে এটা, হ্যাঁ, যে ওখানে কিডনি রোগীগুলো ভর্তি রাখা হয়, তো ওখানে গিয়ে তাদের হিস্ট্রিগুলো নেন, যে আপনারা কতদিন ধরে রোগী, দেখবেন এতগুলো বই আছে তার, মানে সোজা কথা হলো তারা চিকিৎসা নিতে নিতে আজকে তার এই অবস্থা। কারণ এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা আমার বলতেই হবে, সেটা হলো দেখেন, যারা ভাবছেন যে আপনি ওষুধ খেয়ে সুগার নিয়ন্ত্রণে রাখছেন, তারা অত্যন্ত ভুল ভাবছেন। যারা ভাবছেন আপনি নিয়ন্ত্রণে রাখছেন, মারাত্মক ভুল। দেখেন, একটা তো ওষুধের সাইড এফেক্ট, তার চেয়ে বড় যে খারাপ দিক সেটা হলো তাকে 6 বেলা চিনি খাওয়ানো হচ্ছে, ভাত, রুটি, ফল, দুধ, 6 বেলা, সকালে, এবার মিড মর্নিং, মানে আবার ব্রেকফাস্ট, আবার দুপুরে খাচ্ছে, আবার বিকেলে খাচ্ছে, রাত্রে খাচ্ছে, ঘুমানোর আগে দুধ খাচ্ছে, আর কেউ ফ্রিজ খুলে মিষ্টি খাচ্ছে, ওটা বোনাস, হ্যাঁ, ওটা তো আর হিসেবে বইয়ের বাইরে, হ্যাঁ, আর সাথে দাওয়াতটাও তো আছে, ওগুলো তো আর বইয়ে লেখা নেই, ঐতিহাসিক বই তো প্রতিদিনই বলছেন। 6 বেলা চিনি খাচ্ছে, আবার তাকে ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকাচ্ছে, তাহলে কোষে তো আগে থেকে ওভারলোড, এখন হোমায়ার তো করানি নাই, জানবেন কিভাবে? আপনার ইনসুলিন তো করানি নাই, জানবেন কিভাবে? তো এগুলো তো ডাক্তাররা করাচ্ছে না। এখন তারা কি করছে, রক্তের চিনি মাপে, রক্তের চিনি ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে কমায়, কিন্তু কোষের 12টা বাজছে সেটা তো আর তারা টেস্টও করে না, রুগীরাও জানে না, রুগীরা তো ডাক্তারকে বিশ্বাস করে, তারা এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা এই রুগীকে রুগী হিসেবে পুষতেছে। তার মানে কি, ওষুধ ইনসুলিন দিয়ে রোগের মূল কারণ দূর তো হয়ই না, কোষের ওভারলোড বাড়ে, মানে রোগীকে আরও বড় রোগী বানানো হয়, সোজা হিসাব। তার মানে আপনি ওষুধের যে সাইড এফেক্ট সেটার পাশাপাশি ওষুধ দিয়ে রক্তের চিনি বা ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকায় এই ডায়াবেটিসের যে মূল কারণ কোষের 12টা বাজানো আরও বাজাচ্ছেন। এইভাবে আপনি চিকিৎসা করতে করতে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, পিসিওএস, ইনফার্টিলিটি, ইরেকটাইল ডিসফাংশন, হ্যাঁ, থেকে শুরু করে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস, আঙ্গুল কাটা থেকে শুরু করে এভরিথিং, মানে শরীরের পা থেকে মাথা পর্যন্ত সব কিছু ধ্বংস করার জন্য এই যে তার কোষ নষ্ট করো, এই ওষুধ দিয়ে কোষ নষ্ট হচ্ছে 6 বেলা খেতে দিয়ে, এটা মারাত্মক ক্রাইম, মারাত্মক ক্রাইম, মারাত্মক ক্রাইম। এই ভিডিওটা যদি আপনারা শুনেন এই পর্যন্ত, তাহলে কাইন্ডলি শেয়ার করবেন, আর টিমকে বলবো যে এটাকে আলাদাভাবে দেওয়ার জন্য রিল আকারে, যেন যারা এতক্ষণ ভিডিও দেখবে না তারা যেন অন্তত 1-2 মিনিট 3 মিনিট এই কথাটা যেন সবাইকে জানায়, ছড়ায়, এবং এর জন্য আমার জীবন চলে গেলে কোনো অসুবিধা নেই, আমি মরতে প্রস্তুত, আমি মৃত্যুকে আলিঙ্গন করার জন্যে এটা করতেছি, কারণ সবাই মরবে, তো এটা ভালো কাজে মারার ভিতরে একটা মজা আছে, হ্যাঁ, শহীদের মর্যাদা এত বেশি, আর শহীদের মৃত্যু এত মজার যে আল্লাহ তাআলা তাদেরকে বারবার বলবেন যে এই তোমাদের আর কি চাই, কি লাগবে। তো শহীদদের, যারা শহীদ, তাদের বাসা হবে জান্নাতে, জান্নাতের নিচে তারা পাখি হয়ে ঘুরবে, ঘর বানাবে, যা আল্লাহর আরশের, এখানে আল্লাহর আরশের যে নিচে আছে, হ্যাঁ, আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফেরদৌস। তো ওই
আরশের ওই যে ওখানেই তারা পাখি মানে বাসা বানাবে এবং পাখি হয়ে সারা জান্নাত করবে, এর শহীদ। তা আল্লাহ তাদেরকে ডেকে বলবেন যে এই তোমাদের আর কি লাগবে, বলে যে আমরা আবার শহীদ হব। তো পরে আল্লাহ বলবেন যে আর কিছু চাও না, বলে যে আর কি চাও বলো, বলে যে আমরা আবার শহীদ হতে চাই। তো এইভাবে বারবার যতবারই আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে ওরা বলবে কি আল্লাহ শহীদ হইতে চাই, খুব মজা। হ্যাঁ, এখন পরে আল্লাহ দেখবে যে এরা আর কিছু চায় না, পরে এদেরকে ঠিক আছে তোমরা থাকো তোমাদের মতো। হ্যাঁ, তা এটা হচ্ছে এত মজার জিনিস। তো এই যে কথাটা বলছি এটা সত্য কথা, 100% সত্য কথা। তো এইটা আমরা যত আর মানে কিছুদিন পরে দেখবেন এই মানে ড্রাগ ইন্ডাস্ট্রি ফল করবে, মানুষ বুঝতে পারতেছে না, আপনাদের মতো লোক সচেতন হচ্ছে। এইভাবে আপনাদের মতো লোক যখন সচেতন হবে তখন আস্তে আস্তে দেখবেন যে মানুষ আস্তে আস্তে ওষুধ মুক্ত হবে, ধীরে ধীরে নিজেদের টেক কেয়ার করবে। হ্যাঁ, তখন অন্য কিছু আসবে কিন্তু ওষুধ টিকবে না। এখানে একটা স্যার ব্যাপার আছে কি, আমি সচেতন, হ্যাঁ হ্যাঁ আপনারটা আলাদা স্যার, আমারটা যেমন হচ্ছে আমি একটা ভয়াবহ দিক দেখে আসছি স্যার, হ্যাঁ, এটা আমি মনে করেছি কি আমার একটা বোনাস লাইফ, জি আমাকে আমি আর ওখানে আপনি ফিরে তো যাব মৃত, না। হ্যাঁ আপনি তো হ্যাঁ ক্যান্সার। হ্যাঁ, তো আমি একটা আল্লাহ আমাকে একটা বোনাস দিয়েছে, তার মানে আমি তো এইটাকে আমাকে এখন রক্ষা করতে হবে স্যার। জি জি এখন যারা ডায়াবেটিক্স পেশেন্ট হ্যাঁ, তারা তো এখন ওই পর্যায়ে যায় নাই, তারা তার ফিউচারটা দেখে আসে নাই যে তারা একদম কি অবস্থায়, তারা এই তাহলে জন্য একটা বুদ্ধি দেই আমি, জি স্যার। একটা বুদ্ধি দেই। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তারা একটু সাময়িক সময়ের জন্য চোখটা বন্ধ করুন, বন্ধ করে আপনি ভাবুন যে এই যে যাদের ডায়াবেটিস চিকিৎসা হয়েছে, যারা ওষুধ দিয়ে চিকিৎসা করেছে, হ্যাঁ আপনি নিজেকে ওখানে কল্পনা করুন যে আমার 10 বছর পরে কি হবে, আমার 20 বছর পরে কি হবে, আমার 30 বছর পরে কি হবে, আর 40 বছরের চিন্তা করার দরকার নেই, হার্ট ফেল করে আগেই মরে যাবেন। হ্যাঁ, তা এখন আপনি এভাবে কল্পনা করুন এবং আপনার যারা 10 বছরের সিনিয়র ডায়াবেটিস, 20 বছরের সিনিয়র ডায়াবেটিস, 30 বছরের সিনিয়র ডায়াবেটিস, তাদের কি কি অবস্থা এখন, এবং এভাবে আপনি একটু চোখ বন্ধ করে আপনার ফিউচারটা দেখার চেষ্টা করেন। সো এই ছাড়া আর কি বলবো। আচ্ছা স্যার। আর সাথে একটু লম্বা করে গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং ভাবুন। আল্লাহ বলছে তোমরা কি ভাবো না, মানে আমরা কি মারা যাব না, তা আমরা কি কবর নিয়ে ভাবি বোন, ভাবে না অনেকে। তো আমরা অনেক পাপ কাজে লিপ্ত, আমরা আমাদের আখেরাত নিয়ে ভাবি না, অথচ পৃথিবীতে আসছি সাময়িক সময়ের জন্য চলে যাব। তো মানুষ এটার ভিতরে এত ব্যতিব্যস্ত, এই জন্যে। তো আপনি দেখেন আপনি কিন্তু ক্যান্সার সারভাইভ করে এসেছেন, আপনি বোনাস লাইফ, তো আপনি নিজেকে বিলিয়ে দিলেন এখন কি মানুষের কল্যাণে, মানুষের সেবায়। এই যে আপনি যে প্রোগ্রাম এটা করছেন, এতে তো আপনার কোনো বেনিফিট নেই, কিন্তু এটা মানুষের কল্যাণের জন্য করছেন এবং আপনার হয়তো ক্ষতিও হচ্ছে। আপনি হয়তো আপনার যোগা ক্লাস বাদ দিয়েছেন, হ্যাঁ আপনি স্যাক্রিফাইস করছেন। তো এই যে মানুষের কল্যাণে কাজ করার জন্য এই যে আল্লাহ সময়টা দিয়েছেন, তো এইভাবে যদি আমরা সবাই ভাবি যে আমি এটা বোনাস পেয়েছি, আমি এখন এই বাকি জীবন যে কয়দিন বেঁচে আছি, প্রিয় দর্শক চলুন সবাই মিলে একটা মানে আমরা সিদ্ধান্ত নিই যে কয়দিন আমি বাঁচি আমরা যেন মানুষের কল্যাণে কাজ করে যাই। জি জি হ্যাঁ, এবং আখেরাতে সঞ্চয় নিয়ে যাই। তবে মনে রাখবেন আপনি যতই মানুষের কল্যাণ করেন না কেন, ফান্ডামেন্টাল কিছু রুল আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া পুরুষদের জন্যে, মেয়েদের সুন্দর পোশাক যেটা কোরআন হাদিসের আলোকে সেটা পরা পরিধান করা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, হ্যাঁ, এবং এছাড়াও হক হালালিভাবে কবিরা গুনাহ থেকে বিরত থাকা। হ্যাঁ, এই জিনিসগুলো ফান্ডামেন্টাল। জি স্যার। এগুলো করে তারপরেই আপনি, অনেকে আছে মানব সেবা করতে করতে দেখা গেল হ্যাঁ নিজের আমল ঠিক থাকে না। জি হুম, স্যার। তো সে তো ভাবে আমি তো খুব কল্যাণ কাজ করছি। হ্যাঁ, তো এই জন্য এইটা আমাদের ব্যালেন্স করতে হবে আর কি, এটা হচ্ছে ব্যালেন্স করতে হবে। জি, জি, জি। স্যার আরেকটা বিষয়, খুব ভাইটাল একটা বিষয় আমরা মিস করে আসছি, ভিটামিন ডি লেভেলটা একটু হ্যাঁ, যদি একটু ভিটামিন ডি নিয়ে যদি একটু কিছু না বলতেন। ভিটামিন ডি তো ডায়াবেটিসের সাথে এটা তো রিসার্চ আছে। রিসার্চে তারপরেও যদি একটু আপনি একটু কিছু বলতেন, যেহেতু সবকিছুই আমরা আলোচনা করলাম, যে হুমায়ুর করলাম, ইনসুলিন করলাম, টিজি করলাম, একটু ভিটামিন ডি সম্পর্কে যদি একটু বলে দিতেন। হ্যাঁ, ডায়াবেটিস রোগী, হ্যাঁ এটা বেশ কয়েকটা গবেষণায় আছে যে ভিটামিন ডি ভালো থাকলে তার এটা তো ইনফ্লামেশন কমে এবং ভিটামিন ডি তো ইমিউন সিস্টেমের সাথে জড়িত, এবং ভিটামিন ডির অভাবে অ্যাবাউট 300 কেমিক্যাল রিঅ্যাকশনস উইল বি হ্যান্ডিক্যাপ যদি ভিটামিন ডির অভাব হয়। তো এই জন্য আমাদের ভিটামিন ডি লেভেল 90 থেকে 100 রাখতে হবে। তো আমরা রোদে যাওয়া এবং নারকেলের তেল মেখে, হ্যাঁ, এবং ওই যে অর্গানিক নারকেলের তেল এবং চামড়ায় লাগাবো, এবং চামড়ায় রোদ লাগাতে হবে। হ্যাঁ, চামড়ায় রোদ লাগাতে হবে। মহিলারা অনেকে চামড়ায় রোদ লাগানোর সুযোগ নাই, তাদের জন্য রোদ রুমের ব্যবস্থা করতে হবে, তাদের পর্দার সাথে রোদ লাগানোর জন্য সিস্টেম করে দিতে হবে। যেমন গ্রামে আগে মহিলাদের যে গোসল করার জন্য আলাদা করে তাদের যে যেরকম থাকতো বাথরুম করে দেওয়া হতো, উপরে খোলা হয়েছিল,
তো ছাদে ওভাবে তাকে পর্দার সাথে এরকম পুরুষদের দায়িত্ব এটা ব্যবস্থা করে দেওয়া। আর পুরুষরা তো আমাদের নাভি থেকে হাঁটু আমরা গিয়ে রোদ লাগাতে পারি বিভিন্ন জায়গায়। আমি সাধারণত ওই চলে যাই একদম, মানে ওই যে ওদিন ধান বানতে গেলাম যে, হ্যাঁ স্যার, ওরকম দারুণ আছে। হয়েছে স্যার। হ্যাঁ, হুম, ওটা হচ্ছে একদম আফতাবনগরের পিছনের সাইড আর কি, হুম, হ্যাঁ, চায়না প্রজেক্টের ওখানে। তো হুম, এরকম ভিটামিন ডি রোদ হুম, থেকে হয়, তবে হুম, কোলেস্ট্রল লাগে ভালো, গুড কোলেস্ট্রল খেতে হয়, ডিমের কুসুম, তারপর হুম, হচ্ছে ঘি, হুম, মাছ তেলযুক্ত সামুদ্রিক, তারপর হচ্ছে গরু ঘাসি, হ্যাঁ, ইত্যাদি, মানে ভালো তেল, হুম, এরকম আর কি। কোলেস্ট্রল ভালো, গুড কোলেস্ট্রল, যেটা আমার ভিটামিন ডির, এটা কোলেস্ট্রল থেকে ভিটামিন ডিটা তৈরি হয় আর কি, র মেটেরিয়ালস বলে, raw হ্যাঁ। materials, okay, তা এখন বা প্রিকারসার বলে আর কি, হ্যাঁ, হুম, মেডিকেলের ভাষা একটু হুম, প্রিকারসার, হ্যাঁ, হুম, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়। তো হুম, এগুলো দরকার। হুম, এবং ভিটামিন ডি কত আছে সবার জানতে হবে। হুম, যার ডায়াবেটিস আছে, যার নাই, সবার জানতে হবে হ্যাঁ, ভিটামিন ডি, এবং ভিটামিন ডি 90-100 রাখতে হবে। হুম, এখন এটা অনেকেই বলে যে 90-100 লাগবে কিনা। ভাই চেষ্টা করেন, 90-100 তো চাইলেই হবে তা না। হুম, আপনি আগে 90-100 টার্গেট রাখেন, দেখেন 60-70 হয় কিনা, হ্যাঁ। জি, জি, তো একেবারে বললেই যে হয়ে যাবে তা না, হুম, হ্যাঁ। তো চেষ্টা থাকতে হবে, আমার টার্গেট একটা রাখতে হবে, আমি ওখানে আসবো জি, ইনশাল্লাহ, হ্যাঁ। জি, এটা এই জন্য ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ। তার সাথে আমাদের 8টা শ্বাসের ব্যায়াম করতে হবে হুম, মানসিক প্রশান্তির জন্য। আর এসার পরে ঘুমাতে হবে, হুম, ভোরে উঠতে হবে, তারপরে খালি পায়ে ঘাসে হেঁটে গ্রাউন্ডিং আর্থিং করতে হবে। তো এইভাবে আমরা বরফ থেরাপি করব, কফি এনামা করতে হবে, জি, কফি এনামা করতে হবে। ভীষণ উপকারী। হুম, খুবই খুবই গুরুত্বপূর্ণ, হুম, কফি এনামা মাস্ট অনেকে প্রতিটা ভয় পায় ডায়াবেটিস স্যার, রোগী। এটা একটু বলে দেন ভয় স্যার। পায় হচ্ছে কেন, ও করে নাই কোনোদিন এগুলো। হ্যাঁ, কিন্তু যারা করেছে সবাই হুম, বলে যে আল্লাহ এত হুম, সহজ, এত মজা, আমি করি নাই কেন। এক হ্যাঁ, মহিলা 2.5 মাস কফি এনামা সেট নিয়ে ঘরে 2.5 মাস রেখে দিছে, ভয়ের চোটে করে না। জি, স্যার, পরে আমি বললাম যে বোন, আপনি এক কাজ করেন, আপনি একটু লুব্রিকেন্ট ব্যবহার করে একটু, এখনকার এগুলো তো সেটগুলো তো অনেক হুম, সুন্দর, এখন আরো মজা, হুম, তো ব্যবহার করে আমি শিখিয়ে দিলাম যে আপনি কফি জাস্ট গরম বেশি না হলেই হলো। আর গরমের তো এত বেশি দরকার নেই, হুম, কুসুম গরম মানে হলো ডিমের কুসুমের মতোই গরম, হুম, মানে একেবারেই সামান্য গরম, জি, হ্যাঁ। তো এইটা, তো ওই গরম না হলে আর কোনো ভয় নেই। পরে দেওয়ার পরে আবার বলতেছে আল্লাহ আমি দেই নাই কেন এতদিন, মানে আমি 2.5 মাস ধরে নিয়ে রাখছি, জি, দেই নাই কেন, মানে হুম, জিনিসটা এত সহজ এত সহজ। আর এত আনন্দদায়ক, মানে এত রিলিভিং, এত বডিটা হালকা পাতলা হয়, ব্রেনটা মানে হচ্ছে যে ব্রেনের জঞ্জাল চলে জি, গেল, মানে অবশ্যই মজার স্যার। ব্যাপার, ব্রেনে সবাই বলে আমার মাথাটা হালকা হয়ে গেছে, হুম, এটা একটা খুব মজার ব্যাপার। জি, এবং জি, এই জিনিসটা যারা করছে তারা জানে। তো জি, কাইন্ডলি কমেন্ট করবেন, যারা করছেন তারা জি, কমেন্ট করবেন। এবং আমরা যে আলোচনা করছি হয়তো অনেক কিছু আমাদের বাদ পড়ে যেতে পারে, তা দর্শকদেরকে অনুরোধ থাকবে, আপনারা কমেন্ট করলে ওই প্রশ্নগুলো যেগুলো আপনারা করবেন জি, সেগুলো নিয়ে আমরা অবশ্যই। আলাদা এপিসোড করব। হুম, হুম, ডায়াবেটিস এই এপিসোড আমাদের হতেই থাকবে। আমরা টাইপ 1 নিয়েও একদিন কথা বলবো, হ্যাঁ, হ্যাঁ, টাইপ 1 নিয়ে একদিন কথা বলবো, তারপর জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে কথা বলবো। বাচ্চাদের এখন টাইপ 2 হচ্ছে, অনেক বাচ্চাদের টাইপ 2 হলেও তাদেরকে ইনসুলিন দিয়ে দেওয়া হয়, সেটা হুম, নিয়ে কথা বলবো। হুম, এরকম আরো অনেক বিষয় আছে, এগুলো নিয়ে আমরা ইন ফিউচার আরো কথা বলবো। তবে লাস্ট কয়েকটা কথা মনে রাখবেন যে ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্ট্রেংথ ট্রেনিং, হ্যাঁ, স্ট্রেংথ ট্রেনিং। কারণ হচ্ছে ওই যে আমি যেটা শুরুতেই বললাম যে মাসেলের ভিতরে আমার সুগারটাকে ঢুকাতে হবে, এটা একটা আমাকে ভালো স্ট্রেংথ ট্রেনিং ছাড়া হবে না। হেঁটে অনেকে হাঁটছে, কিন্তু হেঁটে ডায়াবেটিস ভালো হয়েছে এরকম আমি সুযোগ কাউরে পাইনি। তো হাঁটাকে অনেকে ব্যায়াম মনে করে, তা আমি হাঁটাকে ম্যান্ডেটরি মনে করি, হাঁটাকে আমি ব্যায়াম হিসেবে দেখি না। মানে আমার পা আছে, আমি প্যারালাইসিস না, আমি হাঁটবো না কেন, মানে এটা হাঁটে আবার গল্প দিতে হবে আমি হাঁটি, হুম, হ্যাঁ, এটা তো হইতে পারে না। তো হাঁটা ম্যান্ডেটরি। জি, বা ডায়াবেটিস কমানোর জন্য স্ট্রেংথ ট্রেনিং, তারপর হচ্ছে স্ট্রেচিং, ইয়োগা, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ফ্লেক্সিবিলিটি ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, লঞ্জিভিটির সাথে সম্পর্ক, জি, এবং মাসেলও লঞ্জিভিটির সাথে সম্পর্ক। হুম, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার ট্রেনিং লাগবে, হুম, হুম, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার মাস্ট লাগবে। তো আপনি জোরে হাঁটুন, আস্তে হাঁটুন, জোরে হাঁটুন, আস্তে হাঁটুন, মানে যদি দৌড়াতে না পারেন, আর যদি পারেন হাই ইন্টেন্সিটি দৌড় মারেন যদি পারেন, আর না পারলে ওয়াক, রান, ওয়াক, ওয়াক, হুম, জগ, ওয়াক, হ্যাঁ। আর হচ্ছে বা সবচেয়ে নিরাপদ যাদের ওজন একটু বেশি, সাইকেলের উপরে যদি সে করে, তো সাইক্লিং, সুইমিং, রানিং, এগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। সঙ্গে হয়তো মেয়েরা দড়ি লাফ করে বা ছেলেরাও করতে পারে এখন করে, এগুলো হচ্ছে যেগুলো হার্ট রেট বাড়ায় তোমার। তাহলে স্ট্রেংথ ট্রেনিং আরেকটা খুব গুরুত্বপূর্ণ আছে ডায়াবেটিস রোগীর জন্য, এদের মেমোরি ঠিক করার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ব্যালেন্সিং এক্সারসাইজ। হুম, এবং মানে ডান হাত দিয়ে বাম কান হুম, এভাবে ধরে উঠবস করা। আবার বলবে দেখছো স্যারে আমাদের কান ধরে উঠবস করা, যাই হোক অসুবিধা নেই, আমরা তো ছোটবেলায় স্যাররা হুম, করাইছে আমাদেরকে, সমস্যা নেই। তো এটা উল্টা এইভাবে ধরতে, হ্যাঁ।
আর একটা হচ্ছে যে যে কোনো আমি আমি ধরেন এই যে হাতটাকে নিয়ে পায়ে হাঁটুতে ঠেকালাম, এটা আমি দাঁড়ায় যখন হাঁটু উঁচু করব, হাত নিচে নামাবো, মানে যে কোনো জিনিস যেটা ক্রস করে বডিতে সেটাই দুটো ব্রেনকে কানেক্ট করে, হ্যাঁ, রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার এটা কানেক্ট করে। তো এটা হচ্ছে আমার ব্যালেন্সিং এর জন্য ভালো, মেমোরির জন্য ভালো, কোঅর্ডিনেশন মুভমেন্ট গুলো দরকার, এক পায়ে দাঁড়ানো, এটা তো ইয়োগাতেই আছে, হ্যাঁ। তারপরে যে যেটা বলে হচ্ছে ড্যান্সিং পোজ নাকি, হ্যাঁ, ওটা, হ্যাঁ, পা, নটরাজ হ্যাঁ, আসন। ওই আর কি, হ্যাঁ। তা এ ধরনের আছে। তো 12 স্টেপস আছে হ্যাঁ, অনেক 12 স্টেপস তো হুম। আমি নিজেও করেছি, খুবই ভালো জিনিস, হুম। এবং জিনিসটাকে সহজ মনে হলো কিছুক্ষণ করার পরে গা দিয়ে ধরধর করে ঘাম ঝরে, তার মানে এটা একটা খুবই ভালো। তো 12 স্টেপস যেটা ওরা বলে সূর্য নমস্কার, সূর্য বলে। নমস্কার, যাই হোক ওটা। তো যাক, আমরা আমাদের টার্মিনোলজি গুলো একটু মানে আমরা চেঞ্জ করতে হয়, কারণ হচ্ছে অনেক বিষয় আছে ধর্মীয় ভাবে আসে। তো যেমন ধরেন কেউ তো আর মানে অন্য ধর্মের লোক তারা চাইলে কিন্তু নামাজও পড়তে পারে, কারণ নামাজ পড়লে কিন্তু অনেক রোগের উপকার, হ্যাঁ, তারা যদি মানে রোগের উপকার মনে করে নামাজ পড়ে তাহলে কিন্তু পড়তে পারে। যেমন আমরা যেমন ইয়োগা করে অনেক উপকার পাচ্ছি, হ্যাঁ, কিন্তু ইয়োগা তো কোনো ধর্মীয় বিষয় না অ্যাকচুয়ালি, কিন্তু নামাজ তো ধর্মীয় বিষয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একজন মানুষ যখন সত্যিকার ভাবে নামাজ পড়ে খুশুখুজুর সাথে, তাহলে সে নানান রকম স্পিরিচুয়াল, তারপর মেন্টাল এবং শরীরের অনেক রকম উপকার, জয়েন্টের মুভমেন্ট, অনেক কিছু, মানে এটা বললে আবার অনেক সময় চলে যাবে, গ্রাউন্ডিং, আর্থিং, মাথা মাটিতে লাগছে, তাহলে লট অফ থিংস, হ্যাঁ, অনেক এটা উপকার পাচ্ছে। কিন্তু আমরা কারো দেখি নাই যে অন্য ধর্মের লোক তারা স্বাস্থ্য উপকারিতার জন্য নামাজ পড়ে। আসলে আমরা আমাদের জিনিসটাকে প্রমোট করতে পারিনি আর কি, হ্যাঁ, আর অন্যরা তাদের জিনিসগুলোকে প্রমোট করছে, হ্যাঁ। আমার এখন নাকি মেডিটেশন শেখা লাগে, আরে মুসলমান তো আমরা তো আল্লাহর সাথে কথা বলি, তা আমাদের মেডিটেশন তো হয়েই যায়, কিন্তু আসলে হয়তো নামাজে গেলে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না, এই কারণে হয়তো আমাদের এগুলো মাইন্ড ট্রেনিং দরকার, হ্যাঁ, ফোকাস ট্রেনিং দরকার, সেগুলো আমরা শিখলাম। তো সেটা তো রিলিজিয়াস কোনো থিংস না, আমি এটাকে ইনস্ট্রুমেন্ট মনে করি, ওটাকে নিয়ে এসে আমি আমার নামাজে মনোযোগের জন্য কাজে লাগাবো, আমার ট্রেনিংটাকে কাজে লাগাবো, দ্যাটস অল, হ্যাঁ। তো এটা মানুষকে আসলে আরো ক্লিয়ার বুঝতে হবে। তাহলে স্ট্রেংথ ট্রেনিং, ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, স্ট্রেচিং, ইয়োগা, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার, এটা ম্যান্ডেটরি, আর হচ্ছে ব্যালেন্সিং, এটা হচ্ছে ব্যালেন্সিং, এগুলো খুব দরকার। আর আমি সবাইকে বলবো চলেন খেলাধুলা করি, হ্যাঁ, ব্যাডমিন্টন খেলি, টেনিস খেলি, এটা খুবই উপকার। খেলাধুলা করলে এটা রিফ্লেক্স বাড়ে এবং মনে আনন্দ থাকে, সব সময় ফুরফুরা লাগে, আর হচ্ছে ওই সময় আর অন্য কিছু মনে থাকে না, ওই সময় মারো, তো এটা খুব ভালো। তো খেলাধুলা করেন। আচ্ছা স্যার, এখন আমি একটু আপনার প্রতিষ্ঠানের বিষয়ে আসতে যাচ্ছি, যে ডায়াবেটিক্স পেশেন্ট আসছে, আরো অনেক লাইফস্টাইল ডিজিজ নিয়ে আসছে, যেহেতু আপনি সব লাইফস্টাইল ডিজিজ নিয়ে গবেষণা, আপনার লাইফস্টাইল ডিজিজ নিয়ে কাজ, সেক্ষেত্রে তারা আসবে, তারা কি সার্ভিস পাবে, তারা কি করবে, তাদের খাওয়া দাওয়া কি হবে, আপনি কি শুধু একটা সুন্দর একটা যদি রুটিনটা। আচ্ছা, এখানে একটা বিষয় কি, যে আপনি যেটা বললেন এর বাইরেও অনেক কথা আছে, যেমন ধরেন আপনি ধরেন মানে কোনো রুগী না, তবুও আপনি আমাকে মানেন, দেখবেন যে আপনি অনেক ভালো থাকবেন। বা আপনার এমন রোগ হয়েছে যেটা লাইফস্টাইল ডিজিজও না, কিন্তু তবুও আপনি মানেন, তাও দেখবেন অনেক তাড়াতাড়ি রিকভার করবেন, হ্যাঁ, ওষুধটা দ্রুত কাজ করবে, হ্যাঁ, আপনি সুস্থ হবেন। যেমন ধরেন আপনার অপারেশন হয়েছে, আমাকে ফলো করেন, তাড়াতাড়ি রিকভারি হবে। যেমন আপনার ক্ষেত্রে যেটা হয়েছে ক্যান্সার থেকে, আপনার রিকভারিটা দ্রুত হয়েছে, যেটা অন্যরা তো অনেক সময় এই পর্যায়ে আসতেই পারেনি, হ্যাঁ। তো এই জিনিসগুলো অর্থাৎ লাইফস্টাইলটা লাগবে, অর্থাৎ একটা ক্যান্সার রোগীও ভাত খায়, মানে বা রুটি খায় বা সয়াবিন তেল খায়, অথবা সে সবজি, ডিম, মাছ, মাংস খায়, একটা ক্যান্সার রোগীরও চয়েস আছে। এখন ক্যান্সার রোগীরও হোমায়ার দেখা দরকার। আমরা যদিও ক্যান্সারের ট্রিটমেন্টের সাথে এটাকে মেলাতে পারছি না, কিন্তু এটা কিন্তু মিলিত, মানে একদম ক্যান্সার কিন্তু মেটাবলিক একটা এখন সবাই বলতেছে এটা একটা মেটাবলিক প্রবলেম, হ্যাঁ। তো যাই হোক, তো এখন আরেকটা বিষয় হলো আপনি যেটা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি এই মন্তব্যগুলো আশা করছি, বিশেষ করে এই ধরনের প্রোগ্রাম আমরা করি, আমাদের আসলে সময়, তারপর হচ্ছে আমাদের মানে একটু কষ্ট হয়, সোজা কথা হলো আমরা সময় বের করতে হয়, করে এই প্রোগ্রামগুলো করি। তো সবাই শেয়ার করবেন, আর যারা আমাদের ফলো করেছেন, ফলো করে যারা সুস্থ হয়েছেন, তারা যদি কমেন্ট না করেন এটা অন্যায় হবে। তা আমি যদি বলি যে আমার এখানে অনেক লোক ভালো হয়েছে ডায়াবেটিস থেকে, তো আমার কথার তো কী দাম আছে? আপনারা যারা ভালো হয়েছেন যে কোনো সমস্যা আমাদের ফলো করে, যারা গ্যাসের ওষুধ ছেড়েছেন, ওজন কমেছেন, এই ভিডিওতে সবাই যদি কমেন্ট না করেন, তাহলে এটা আমি মনে করি যে আমাদের প্রতি একটা অন্যায় হবে, যে আমরা তো বিনামূল্যে ডাক্তার দেখালাম, আমাদের এখানে বিনামূল্যে ডাক্তার দেখানো হয়, পুষ্টিবিদের পরামর্শ দিলাম, সেটাও বিনামূল্যে, হ্যাঁ। আর এই যে আমার এই ভিডিওটাও মনোযোগ দিয়ে দেখে অনেকে কিছু মানলে কিন্তু অনেক ভালো থাকে, এটাও আপনি বিনামূল্যে পেলেন। তারপরে আমার সেমিনারে আমি আলোচনা করছি, ওখানে রুগীরা আমাদের সরাসরি প্রশ্ন করছে, আমার সঙ্গে সরাসরি কথা বলছে, হ্যাঁ,
ফ্রি অফ কস্ট। হুম। কখনো 3 ঘন্টা সেমিনার হয়, কখনো 2-2.5 ঘন্টার হয়, আজকেও প্রায় 2.5 ঘন্টা হয়েছে। তো এই যে এখানে এসে আপনারা আমার সঙ্গে কথা বলবেন, দেখা করবেন, হ্যাঁ, সব সুযোগই আছে। আর আমার এখান থেকে যাওয়ার পরও হেলথ কোচ আপনার খোঁজ খবর রাখবে, হ্যাঁ, বিনামূল্যে। তারপর হচ্ছে আপনার যে টেস্টগুলো লাগবে, হ্যাঁ, এই টেস্টগুলো আমাদের এখানে ডিসকাউন্টে করাই। পাশাপাশি একটা আমরা ডায়েরি দিই, সেটাও 500 টাকা। তারপরে ডাক্তার অনেক জায়গায় দেখাতে টাকা লাগে, রিপোর্ট দেখাতেও টাকা লাগে। এখানে ডাক্তার 2 বার দেখে, রিপোর্ট করানোর আগে, রিপোর্ট করানোর পরে, কিন্তু কখনোই টাকা লাগে না। এটা আসলে অনেকে জানে না, হ্যাঁ। তা আশা করি প্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন। আর যারা সরাসরি আমাকে দেখাতে চান, হ্যাঁ, আমি দেখি হচ্ছে জটিল জটিল কোনো রোগী যদি আমার ডাক্তাররা রেফার করে, কেননা এই যে পরামর্শ বলবো এগুলো তো আমি অলরেডি বলেই দিলাম, সব কোনো কিছু গোপন রাখি না। এরপরও আমার ডাক্তার, পুষ্টিবিদ, তারপর আপনাকে ব্যায়াম শেখাবে, জিমের ট্রেনার, শ্বাসের ব্যায়াম, অন্যান্য ব্যায়াম, সেটাও বিনামূল্যে। সেমিনারে বাড়িতে গেলে হেলথ কোচ খোঁজ খবর রাখবে। তো অ্যাকচুয়ালি আপনাকে তো আমি হয়তো 10 মিনিট দেখবো, সোজা কথা, অন্য ডাক্তাররা যেরকম দেখে, কিন্তু আমার এখানে আপনি সারাদিন থাকবেন, সব বিষয়গুলো বুঝবেন, আপনি জীবন আচরণে সেটাকে রিফ্লেক্ট করবেন, সেটাকে মানবেন, আমরা আপনাকে গাইড করবো। এটা একটা প্যাকেজ। এটা ওই 10 মিনিটের ডাক্তারিতে ওই প্রেসক্রিপশন লিখে এটা সম্ভব না। এজন্য এটা যারা বুঝবে তারা কি করবে, তারা এই প্যাকেজের ভিতরে থাকার চেষ্টা করবে। তাহলে প্যাকেজে থাকলে তার জন্য বিরাট সুবিধা। এখন আপনি যেটা বলেন খাবারের কথা, দেখেন খাবার হলো 80% দায়ী। অনেকেই আমাদের ফলো করেছে দূর থেকে, তারা কি করেছে, ভাত রুটি ফল দুধ বাদ দিয়েছে, ব্যাস এটাই। হয়তো সয়াবিন তেল খাচ্ছে, বা হয়তো সরিষাই খাচ্ছে, তো ফার্মের ডিম খাচ্ছে, ফার্মের মুরগি খাচ্ছে, কিন্তু ও যে এমসিটি সে তো চিনেও না, তারপরে বুলেট কফি চিনে না, তারপরে কাকামাখা ঘনপ্র মাছা চিনে না, হ্যাঁ, চিয়া সিডও হয়তো বাজার থেকে একটা লোকালি কালেক্ট করছে, যে এটার কোনো মান নেই। আমাদের তো অর্গানিক পিওর চিয়া সিড। তো এখন এই যে আমাদের যারা এখানে আসতেছে, তারা একজনও কমপ্লেন করে না দুর্বল, কারণ তারা তো এখন অনেক স্ট্রং, কেন খাবারটা তো তার ভালো পাচ্ছে। তো এই যে অর্গানিক তেল, হ্যাঁ, সেন্ট্রিফুগাল এক্সট্রাকশন, অর্গানিক যে মানে কোকোনাট অয়েল, এটা তো ম্যান্ডেটরি লাগবে, হলুদ, অর্গানিক হলুদ লাগবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো যারা বুঝে তারা কিন্তু আমাদেরকে মেনে সেই খাবারগুলো নিচ্ছে, পিঙ্ক সল্ট দিচ্ছে, সব কিছু, তাহলে তারা এনার্জেটিক হচ্ছে। আর ওরা হচ্ছে কি, ওরা ওজন কমছে, ডায়াবেটিসও কমছে, কিন্তু ওরা কিছুদিন পরে দুর্বল হয়ে যাচ্ছে। বা কোনো মেয়ে আছে তার চামড়া কুচকে যাচ্ছে, বা স্বাস্থ্য নষ্ট হচ্ছে, দেখতে বাজে লাগছে, হ্যাঁ, কেউ মাথা ঘুরে পড়ছে, তো সাফার করছে, কারণ ওরা বুঝতে পারতেছে না যে খাবারের ভূমিকা 80%। এই জন্য তাদের এই প্রোডাক্টগুলো আমি আনছি, কিন্তু আসলে যারা আমাকে অতীতে অর্থাৎ 19 সাল থেকে যারা আমাকে দেখছেন, তারা জানেন স্পষ্টত যে আপনাদের রিকোয়েস্টে আমরা এগুলো আনছি। মানে সোজা কথা হচ্ছে, এই যে আল্লাহ পবিত্র কোরআনে হালাল তৈব খেতে বলেছে, কিন্তু আমাদের এখন হালাল তৈব খাবারটা আমরা পাচ্ছি না। তা আমি এই পুরো বিশ্ব থেকে একেবারে তৈব মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবারগুলোকে আমরা একত্রিত এখানে করেছি। হ্যাঁ, করে এটা বলতে পারেন যে আপনি কোরআনকে মানার জন্য আমি আপনাদেরকে একটা ব্যবস্থা করে দিলাম, যে হ্যাঁ আমরা এখন পাচ্ছি। অসাধারণ কালেকশন। হ্যাঁ, না পেলে আমরা কি করতাম? হ্যাঁ, তো এই জন্য যেমন ফ্ল্যাক্সিড, একদম অর্গানিক ফ্ল্যাক্সিড, সিরিমিনিয়াল গ্রেড আপনার হচ্ছে মাচা পাউডার, হ্যাঁ, তারপর অর্গানিক গ্রিন টি, অর্গানিক কফি বিন, হ্যাঁ, এরকম মানে আরও তো আপনাদের জন্য অপেক্ষা করছে। ডায়াবেটিসটা একটু কমলে আপনি ব্ল্যাক রাইস, কিনোয়া, হ্যাঁ, বাকুইটের আটা, রুটি খাবেন, স্টিল কার্স, অর্গানিক ওটস, देयर আর লট অফ থিংস। তো খাবারটা ঠিক না হলে ও এনার্জিতে সাফার করবে। এইটাই স্যার, আপনি কি আমার জন্য বলবেন, কিন্তু সবাই শুনবে, আমার জন্য কেন বলবেন? আমার অনেক ইয়োগার আমার যে স্টুডেন্ট আছে, ওরা প্রায় কমপ্লেন করে আমাকে, আমার এনার্জি কেন পাচ্ছি না। তারপর আমি ওদেরকে বলি এগুলো খাও, তো এগুলো খেলেই এনার্জি পাবা, গুড ফ্যাট লাগবে। তো আপনি যদি একটু দিয়ে দেন, তাহলে আমার স্টুডেন্টদের হয়ে গেল, সে সাথে আরো লক্ষ লক্ষ মানুষের হয়ে গেল, যে একটা সম্পূর্ণ একটা গাইডলাইন কিভাবে তারা এনার্জি পাবে। ঠিক আছে, তো আমরা আসলে তো হ্যাঁ এখানে হয়েছে কি বোন, আমরা অলরেডি বলতেছি কথাগুলো, কিন্তু ও যদি স্পেসিফিক ওর এনার্জির ঘাটতি থাকে, তাহলে উচিত হবে 09678242404 কল করে সরাসরি এখানে আসা। অবশ্যই। কারণ কি, তাহলে আমরা ওকে খাবারটা দিতে, ওর কি ভিটামিন ডিতে ঘাটতি, ওর কি সিআরপি বেশি, হ্যাঁ, ওর কি টিজি বেশি, ওর কি এইচডিএল কম, ওর কি ইনসুলিন বেশি, হ্যাঁ, বা ওর হুমার, যেমন আজকে এক বোন হুমার নিয়ে আসছে 0.4, এমন তাড়াতাড়ি খান, বেশি করে খান, হ্যাঁ, খাওয়া বাড়ান। বলে স্যার আমি রোজা, বলে রাখেন আপনার রোজা, এখন আপনি 6 বেলা খাবেন,
মানে বুঝছেন, এখন কেবল বলে কি খাবো, কি খাবেন মানে ডিম মাছ মাংস খাবেন বেশি করে, হ্যাঁ এটা। আর আপনি সব খেতে পারবেন, আমি বললাম আপনি চিয়া সিড, তারপর হচ্ছে অর্গানিক ব্ল্যাক রাইস, কিনোয়া, তারপর হচ্ছে মানে যা আছে আমাদের যত খাবার আছে সব তো খাইতেই পারবেন, প্লাস হালাল তো এই পৃথিবীতে যা আছে সব খেতে পারবেন। কারণ কি, কারণ তার তো কোষ ফাঁকা, তার তো বেশি ফাঁকা হয়ে গেছে, তাকে তো এখন ভালো পুষ্টি দিতে হবে, হ্যাঁ পুষ্টি নাহলে ঘাটতি হয়ে যাবে, বিপদে পড়বে। তো এই জন্য ওদেরকে একটু বুঝায়, বোন আপনারা যারা যোগা করছেন আসলে কেন এনার্জি পাচ্ছেন, অনেকের আছে ঘুম হচ্ছে না, অনেকের আছে স্ট্রেস বেশি, অনেকের আছে দুশ্চিন্তা। তো আমরা ঠিক কাকে কোন খাবার, যেমন স্ট্রেস কমানোরও কিন্তু খাবার আছে জানেন আমাদের কাছে, হ্যাঁ মানে কাম রাখার জন্য এই যে সিরিমোনিয়াল গ্রেড যে মাচা, এটা কিন্তু আমার শরীর মানে কাম রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাচা পাউডার এটা। তারপর স্প্রিলুনা মেয়েদের জন্য সাংঘাতিক উপকার স্প্রিলুনা, হ্যাঁ। তো এই জন্য দরকার, বিশেষ করে অনেক মেয়েদের রক্ত স্বল্পতা থাকে, তাদের তারা মেয়েদের তো একটা পিরিয়ড হচ্ছেই, রক্ত তো তাদের যাচ্ছেই, হ্যাঁ স্প্রিলুনা। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো 09678242404 এখানে কল দিলে মোটামুটিভাবে আমরা আমাদের টিমই তাকে হেল্প করতে পারবে। আর পরে আমার মনে হয় সবার উচিত যে একবার আসা, কারণ দেখেন এই যে টেস্টগুলো যদি আমি রিপোর্টগুলো আমার না থাকে আমি তো বুঝবো না। তা আমরা তো সবচেয়ে ভালো মেশিনে টেস্ট করাচ্ছি, হ্যাঁ পারলে কলিজা কাইটা দিয়ে দিলাম। এখন কথা হলো যে এখন হয়তো আমরা তার ব্যায়ামটা করে দিতে পারবো না, তার ঘুমটা হয়তো ঘুমায় দিতে পারবো না, বা তার খাওয়াটা হয়তো আমি খেয়ে দিতে পারবো না, হ্যাঁ এটা হচ্ছে যে ব্যাপার। আর নিজের জন্য ইনভেস্ট করতে হয় অবশ্যই। আর একটা লাস্ট কথা হচ্ছে, প্রিয় দর্শক আপনাদেরকে বলছি, দেখুন রুগী হওয়া মানে খরচ, রুগী মানে খরচ। তো এখন আপনি ওষুধ খেয়ে খরচ করেন, তার পরিণতি তো আপনারা জানেনই কি হবে, ইনসুলিন, অপারেশন ইত্যাদি। আর যদি আপনি খাবারে আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, হ্যাঁ আর খাবার তো চাইলেই বেশি খেতে পারবেন, তারও কোনো সুযোগ নেই। খাবার তো দিন দিন বেড়ে যাবে তা না, ওষুধ তো দিন দিন বাড়ছে, ওষুধের খরচ বাড়ছে, হ্যাঁ। আর যখন আপনি সুস্থ থাকবেন তখন তো আপনার ডাক্তার লাগছে না, পরীক্ষা লাগছে না, তখন তো আপনার ওষুধ খাওয়া লাগছে না, অপারেশন লাগছে না। তো দিন শেষে আপনি বেনিফিটেড হবেন। তো এই জন্য নিজের জন্য ইনভেস্ট করতে হবে, কারণ খরচ আছে, রুগী হলেও খরচ, আর রুগী হলেই তাকে টেস্ট করাতে হবে। কিন্তু আমি যদি সুস্থ থাকি আমার তো কোনো খরচ নেই। এই জন্য আমি সবাইকে বলবো আপনারা কাইন্ডলি সুস্থ থাকার চেষ্টা। আর সুস্থ থাকার জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি হালাল তৈব খান, আপনি এক ভাগ খান, আপনি ক্ষুধা লাগলে খান, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করেন, আপনি মাঝে মাঝে রোজা রাখেন, আপনি কায়িক শ্রম বা ব্যায়াম বা খেলাধুলা কিছু একটা করেন, আপনি এশার পরে ঘুমাতে যান, আপনি ভোরে উঠুন, আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনি ফজরের নামাজ সহ অন্যান্য সকল নামাজ 5 ওয়াক্ত জামাতে আদায় করুন, ঠিক আছে। আর সন্ধ্যার পরে মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ থেকে দূরে থাকুন, আর একটু সূর্যের আলোতে যান, একটু ঘাসে হাঁটুন, আর একটা সুন্দর ডিসিপ্লিন মেনে নিজেকে সময় দিন, নিজের দিকে তাকান, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। এভাবে চললে এমনিতে আপনি ভালো থাকবেন। এবং খাবারগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে। খাবার ছাড়া তো হবে না, 80 ভাগ খাবার, সব গুড ফ্যাট গুলা এনার্জি পাবে অনেক। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার কি আমাদের সবার জন্য কোন পরামর্শ আছে? লাস্ট একেবারে। হ্যাঁ, লাস্ট পরামর্শ একটাই, যে সরাসরি আসতে হবে এবং 09678242404 এখানে কল করেন। আর আমরা আপনাদেরকে একেবারে কি বলবো, মানে সব কিছুতে আমরা হেল্প করতে রাজি, শুধু আপনার সদিচ্ছা। এমনকি আপনি যদি নাও মানেন তাও যদি রিপিটেডলি আসেন, এরকম আমাদের অনেক রোগী আছে। একটা রোগী আমার কাছে 2.5 বছর দেখায়, 2.5 বছর আমার দিকে কখনো ফিরে তাকায়নি, সে আমার কথা সে রিসিভই করতে পারে না, কিন্তু সে যে কোনো একটা কারণে সে এসেছে। তারপরে 2.5 বছর পরে সে বুঝতে পেরেছে, তারপরে এখন সে আমার সাথে কথা বলে, এখন সে বুঝতে পারছে তার প্রবলেমগুলা। সে অনেক সাইকিয়াট্রিক ড্রাগস নিত, সে এখন মানে অনেকক্ষণ কথা বলে, গল্প করে আমার সাথে, এবং সে বুঝতে পারতেছে যে সে কেন এতদিন সে মানে বুঝে নেয় আমার কথা। তাহলে কার পরিবর্তন কখন হয়তো বলা যায় না। হ্যাঁ, আরেকজন মহিলা, তার ওই যে জ্বরের, সে 10-12 বার মনে হয় এসেছে এখানে, হ্যাঁ। তো সবাই যে আসলেই রেজাল্ট পাবে তা কিন্তু না, ধৈর্য ধরতে হবে এবং লাইফ স্টাইল হচ্ছে এমন একটা জিনিস যে সারা জীবন মানার জন্য। আমি সবাইকে মানে লাস্ট যে কথাটা বলতে চাই যে আপনি যেই হন, যেখানেই থাকুন, আপনার একটা সুন্দর লাইফ স্টাইল দরকার, এবং আপনি কোনো উদ্দেশ্য নিয়ে লাইফ স্টাইল মানবেন তাহলে মুশকিল। ডায়াবেটিস ভালো হলে হয়তো আপনি লাইফ স্টাইল ছেড়ে দিবেন, প্রেশার ভালো হলে হয়তো লাইফ স্টাইল ছেড়ে দিবেন, ফ্যাটি লিভার ভালো হলে বা ওজন কমলে বা আপনার লক্ষ্য অর্জিত হলে আপনি হয়তো এটা ছেড়ে দিবেন। এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে যে আমি সারা জীবন সুন্দরভাবে চলবো, সবসময় ভালো খাবার খাবো, সবসময় ভালো ঘুমাবো, ব্যায়াম করবো, ভালো কাজ করতে থাকবো, হ্যাঁ মানুষের কল্যাণে কাজ করতে থাকবো। আর সবাই যেন অন্যের জন্য কিছু করি, মানে অন্যের জন্য করা মানেই নিজের জন্য করা, কারণ কবরে টাকা পয়সা নেওয়া যাবে না, কিন্তু দোয়া নেওয়া যাবে,
মানসিক প্রশান্তি হ্যাঁ থাকবে। মানুষের দোয়া নেওয়া যাবে। হুম, এবং যদি লক্ষ লক্ষ লোক আপনার জন্য দোয়া করে তো সবই যাবে, সবই কিন্তু যাবে। আপনি এক পয়সাও কবরে নিতে পারবেন না। তো দিন শেষে চলুন আমরা মানুষ সেবায় নিজেকে নিয়ে নিয়ে যেতে আসবে। পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, স্যারের এই মূল্যবান কথাগুলো আমরা আমাদের হৃদয়ে ধারণ করব এবং সেই অনুযায়ী জীবনের অংশ করে নেব এবং সবার মাধ্যমে সবার মধ্যে শেয়ার করব। সেক্ষেত্রে আমরা নিজে যেমন মানসিক প্রশান্তি পাব, সেক্ষেত্রে নিজের ভেতর একটা শক্তি আমরা অনুভব করব এবং নিজে সুস্থ থাকব, মানব কল্যাণে আমরা সেবায় আমরা আমাদের নিজেকে নিয়োজিত করতে পারবো। শুধুমাত্র শোনার মধ্যে না, তথ্যগুলোকে ছড়িয়ে দিতে হবে, অনুষ্ঠানটাকে শেয়ার করতে হবে, যাতে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমাদের এই কথাগুলো, স্যারের এই মূল্যবান কথাগুলো আমরা পৌঁছে দিতে পারি। তাহলেই আমাদের এই স্বাস্থ্যজ্ঞান অনুষ্ঠানটি সার্থকতা পাবে এবং আমাদের সময়গুলো আপনাদের জন্য একটা মূল্যবান সম্পদ হিসেবে সবার সামনে আমরা উপস্থাপন করতে পারবো। প্রিয় দর্শক, আমাদের সেই স্লোগান স্বাস্থ্যজ্ঞানের আলো ঘরে ঘরে জালো, এই আলোকে সঙ্গী করে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এই আলোকে সঙ্গী করে আমরা আবার খুব শীঘ্রই আমাদের পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।